যে পোর্শন আছে সেই পোর্শনে তাহলে ছোট্ট একটা টপিকস নিয়ে আমরা পড়বো, যা শুধু ইনফিনিটিসের কথাগুলোই বলে যাবো। আলফা ফিটোপ্রোটিন। তাহলে আলফা ফিটোপ্রোটিন কিসে বাড়ে, কিসে কমে? এক কথা যদি মনে করি, তাহলে আলফা ফিটোপ্রোটিন বাড়ে হচ্ছে নিউরাল টিউব ডিফেক্টে, কমে হচ্ছে ডাউন সিনড্রোমে। এবং এই প্রোটিনটা তৈরি হয় মোটামুটি ডেভেলপিং ফিটাস থেকে। তাহলে ইনক্রিজ হয় কোথায় এবং ডিক্রিজ হয় কোথায়, আমরা এক কথায় দুটো মনে রাখলাম। কিন্তু আরো যদি কিছু কথা বলি, তাহলে ইনফিনিটিসের টপিক সেটা ইনক্রিজ হয় নিউরাল টিউব ডিফেক্ট, অ্যাজ লাইক মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল এন্ড এছাড়া অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট যেমন অম্ফালোসিল, গ্যাস্ট্রোস্কিয়াসিস এগুলোতে, সেই সাথে মাল্টিপল প্রেগন্যান্সি এগুলোতেও আমাদের আলফা ফিটোপ্রোটিন বাড়বে। কমে কিসে? ডাউন সিনড্রোমে কমে ট্রাইজোমি 8, ট্রাইজোমি 18 মনে রাখবেন। ট্রাইজোমি 18 এ সবচাইতে বেশি আলফা ফিটোপ্রোটিন কমে যায়। এছাড়া ম্যাটারনাল ডায়াবেটিস মেলাইটাস কমে। আমরা যদি এখন স্পেসিফিক্যালি বলি যে ডাউন সিনড্রোমে কি কি কমে, তাহলে আলফা ফিটোপ্রোটিন কমে, স্ট্রাইল কমে, আর কি ঘটনা ঘটে? বিটা বিটা এবং ইনহিবিন দিতে পারে। আর ডাউন সিনড্রোমে আমরা আরো একটা জিনিস ডায়াগনোসিস করি কিভাবে, নাকাল ট্রান্সলুসেন্সি 3 মিলিমিটার বেশি পাবো, নেজাল বোনটা অ্যাবসেন্স থাকবে। এই রিলেটেড করার মধ্যে একটু ডাউন সিনড্রোম নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দিলাম। এখন আমরা চলে আসি ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি আমাদের কাকে বলবো? যখন আমরা জানবো যে ইনএবিলিটি টু কনসিভ উইদিন 1 or more year অফ রেগুলার আনপ্রোটেক্টেড কটাস, 1 বছর চেষ্টা করার পরও যদি না হয়, তখন আমরা তাদেরকে বলি ইনফার্টিলিটি। তাহলে দেখেন, আমরা বলেছি 1 or more রেগুলার আনপ্রোটেক্টেড কটাস, তাহলে 1 বছরের মধ্যে 84% কাপল এরকম হতে পারে, এবং 2 বছরের মধ্যে 92% কাপলদের এই ধরনের প্রবলেম গুলো হতে পারে। ইনফিনিটি স্টার এই পার্সেন্টেজ গুলো কি কি কারণে হয় আমরা যদি দেখি, মেল এবং ফিমেল বোথ আর মানে এফেক্ট মানে রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি। তাহলে মেল ফ্যাক্টর 30% এবং আনএক্সপ্লেইন হচ্ছে 20%। এই দুইটা ইনফিনিটি স্টার। তাহলে অন্য পার্সেন্টেজ সব ভুলে গেলেও আমরা মেল ফ্যাক্টর 30%, ইনফিনিটি স্টার, আনএক্সপ্লেইন 20%, এছাড়া টিউবাল ফ্যাক্টর 15% এবং আদার কজ আছে 15% ক্ষেত্রে। কিছু বেসিক ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। তাহলে বেসিক ইনভেস্টিগেশন গুলো আমরা কি করি? আমরা যদি এক কথা একটু মনে করি, তাহলে আমরা কয়টা মানে পরীক্ষা নিরীক্ষা ইনফার্টিলিটির জন্য করে ফেলি। তাহলে আমাদের প্রথম বেসিক ইনভেস্টিগেশন একটা পরীক্ষার কথা যদি বলি, তাহলে সেটা কি হবে? সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিস। এছাড়া আমরা সেরাম প্রজেস্টেরন 7 days prior to expected next period, মানে দ্যাট পার্স মানে মিন্স আমরা ডে 21 প্রজেস্টেরন করব। ডে 21 প্রজেস্টেরন করে আমরা তখন দেখব। এখন ডে 21 প্রজেস্টেরনের ইন্টারপ্রিটেশন গুলো যদি একটু খেয়াল করি, এটা ইনফিনিটি স্টার এই বক্সটা যদি লেস দ্যান 16 নানোমোল হয়, তাহলে আমরা রিপিট করব। তাহলে এটা আমরা রিপিট করব, এখানে এভরি লাইন করতে হবে। 16 থেকে 30 নানোমোল যদি হয়, তাহলে আমরা রিপিট করব। আর যদি দেখি মোর দ্যান 30 নানোমোল হয়, এটা ইন্ডিকেট করে ওভুলেশন। মোর দ্যান 30 নানোমোল হলে প্রজেস্টেরন কি ইন্ডিকেট করে? ওভুলেশন ইন্ডিকেট করে। যদি 60 এর বেশি হয়, তাহলে সে কি ইন্ডিকেট করে? সে ইন্ডিকেট করে প্রেগন্যান্সি। তাহলে মোটামুটি প্রেগন্যান্সিতে যদি আমরা দেখি 20 এর কম, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? মিসক্যারেজ ইন্ডিকেট করে। এই যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথা আপনাদের দেখবেন রিকল করার সময় এই এক একটা করে লাইন পরীক্ষা হলে চলে আসতেছে। তাহলে সেই জিনিসগুলো এখানে কম্পাইল করে দেওয়া আছে। এখন আমরা মানে কি কাজ করি? আমরা যদি আমাদের কাউন্সিলিং এর ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে যদি বলি, তাহলে ফলিক অ্যাসিড আমরা পেশেন্টদেরকে দেই, বিএমআইটা আমরা অপটিমাম লেভেলে রাখতে বলি 20 থেকে 25। এছাড়া রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে বলি, এভরি 2 to 3 ডেজ মানে ইন্টারভেলে করতে বলি। এছাড়া স্মোকিং, ড্রিঙ্কিং যে বিষয় স্মোকিং থাকে, স্মোকিংটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, এবং এনি অ্যালকোহল বা কোনো কিছু অ্যাডভাইস থাকে সেটাকে আমরা মানে প্রহিবিটেড করতে বলি। এখন আসেন প্রিটার্ম বার্থ। তাহলে প্রিটার্ম বার্থ শব্দটার সাথে কি জড়িত? 37 সপ্তাহের আগে। আমরা জানি ফুল টার্ম প্রেগন্যান্সি কখন বলবো? 37 কমপ্লিটেড উইক। তাহলে 37 এর আগে যদি বাচ্চার ডেলিভারি হয়, সেটাকে আমরা কি বলবো? প্রিটার্ম বার্থ বলবো। এটা 5 থেকে 10% প্রেগন্যান্সির ক্ষেত্রে হয়। ইনফিনিটি স্টার। কজটাও ইনফিনিটি স্টার। আনএক্সপ্লেইন কিছু কজ যে কারণে প্রিটার্ম বার্থ হতে পারে 30 থেকে 40% ক্ষেত্রে। মাল্টিপল প্রেগন্যান্সি যদি হয়, তাহলে 20 থেকে 30% ক্ষেত্রে হতে পারে। এছাড়া কনজেনিটাল অ্যাবনরমালিটি, অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্রিএক্লাম্পসিয়া, সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি কারো থাকে, এছাড়া ইউটেরাইন এবং সার্ভাইকাল অ্যাবনরমালিটি থাকলে এই জিনিসগুলো আমাদের প্রিটার্ম বার্থ হতে পারে। বলতে পারবে যে মানে পলিহাইড্রামনিয়াসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, বা কনজেনিটাল অ্যাবনরমালিটি থাকলে তখন কি ঘটে, কেন মানে আমাদের এরকম সমস্যাগুলো হয়? দেখা গেলো মাল্টিপল প্রেগন্যান্সি, তাহলে কি হবে? তখন ইউজুয়ালি দেখা যায় পলিহাইড্রামনিয়াস হয়। এটা কি কাজ করে? মেকানিক্যাল স্পেসটাকে বাড়ায় দেয়। সুতরাং ইন্টারলিগেট এই প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো কিন্তু বেশি হয়। তখন মেকানিক্যাল কন্ট্রাকশন হয়, সার্ভাইকাল রাইপেনিং হয়, প্রিটার্ম লেবার হয়। এবং প্রম যে পেশেন্টগুলো হয়, সেগুলো কিন্তু 60 to 70% ক্ষেত্রে স্পন্টিনিয়াস লেবারে চলে যায়। এছাড়া আমরা সার্ভিক্সে যদি ফাইব্রোনেক্টিন দেখি, সার্ভিক্সে যদি আমরা দেখি মানে ফাইব্রোনেক্টিন, এটা কিন্তু ইন্ডিকেট করে যে হচ্ছে প্রিটার্ম লেবারের দিকে পেশেন্ট যাচ্ছে। এখন আসি ইউটেরাইন ফাইব্রয়েড বা ফাইব্রয়েড ইউটারাস সম্পর্কে। ফাইব্রয়েড ইউটারাস সম্পর্কে কি কি জানবেন? দেখেন, প্রত্যেকটা জিনিস আপনি জানেন, প্রত্যেকটা জায়গা থেকে আমি খুব অল্প কথা বলতেছি, সেই অল্প কথাগুলো আপনাদের পরীক্ষায় আসে। তাহলে এটা একটা বিনাইন স্মুথ মাসল টিউমার, এবং এটার ক্ষেত্রে একটা মানে কালারের ক্ষেত্রে একটা ইথনিসিটির একটা ব্যাপার আছে। হোয়াইট পার্সনদের ক্ষেত্রে 20% ক্ষেত্রে হোয়াইটদের ফাইব্রয়েড হয়, এবং ব্ল্যাকদের ক্ষেত্রে 50% ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজে যারা থাকে তাদের ফাইব্রয়েড হতে পারে। অ্যাসোসিয়েশন ক্ষেত্রে আফ্রো ক্যারিবিয়ান ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। দ্যাট মিন্স এখানে কথাটা পরীক্ষায় কি থাকবে? ইথনিসিটি ডিপেন্ড মানে ভ্যারিয়েন্ট অন মানে ফাইব্রয়েড ইউটারাস। তার মানে মনে রাখবেন আফ্রো ক্যারিবিয়ান বা অন্যান্য যে কোনো কিছু সেসব ক্ষেত্রে এরকম আমরা পেতে পারি। এটা পিউবার্টির আগে কিন্তু অনেকেরই আছে। এখন আসি যে ফিচারের ক্ষেত্রে কি হবে? ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক হয়, মেনোরেজিয়াতে মেইন একটা সমস্যা। এছাড়া ব্লটিং, যদি লার্জ ফাইব্রয়েড হয়, তাহলে ইউরিনারি সিম্পটম অ্যাপিয়ার করতে পারে, যেমন ফ্রিকোয়েন্সি, হেভিনেস, এগুলো হতে পারে। এছাড়া সাবফার্টিলিটি নিয়েও পেশেন্ট আসতে পারে। ম্যানেজমেন্ট কি? আমরা সাইজটাকে ছোট করার প্রথম কথা, যদি মেনোরেজিয়া হয় বা অন্য কোনো সমস্যা, আমরা সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট দিতে পারি, মেডিকেল ম্যানেজমেন্ট, কম্বাইন্ড ওসিপি আমরা দিতে পারি। এছাড়া এগুলো দিয়ে কি কাজ করি? আমরা হচ্ছে জেনারিস অ্যাগনিস্ট আমরা দিই। জেনারিস অ্যাগনিস্ট দিলে এগুলো কি হবে? এরা ফাইব্রয়েড সাইজটাকে ছোট করে ফেলবে। এছাড়া লার্জ ফাইব্রয়েড হলে তখন আমাদের সার্জারি মাঝে মধ্যে রাখতে পারে, এবং রিসেন্ট অ্যাডভান্সমেন্ট টুল হিসেবে আমরা ইউটারাইন আর্টারি এম্বোলাইজেশন করতে পারি। ফাইব্রয়েডের ক্ষেত্রে অনেকদিন ধরে ফাইব্রয়েড থাকলে ডিজেনারেশন হয়। তাহলে কোন ডিজেনারেশনটা কম? তাহলে দুইটা কথা, যদি প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্সির ক্ষেত্রে রেড ডিজেনারেশন কমন, এবং যদি দেখা যায় অন্যান্য সময়, তাহলে হায়ালিন ডিজেনারেশন কমন। তাহলে কোন ডিজেনারেশন কমন? হায়ালিন ডিজেনারেশন অন্যান্য সময় কমন, বাট ইন কেস অফ প্রেগন্যান্সি রেড ডিজেনারেশন কমন।
এখন আসি অ্যামেনোরিয়া। তাহলে অ্যামেনোরিয়া কি? অ্যামেনোরিয়া শব্দের অর্থ যে কেউ বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু সরি বাচ্চা বলছি কেউ কারো পিরিয়ড হচ্ছে না। তাহলে যদি দেখা যায় যে কারো কখনোই পিরিয়ড হয় নাই তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যামেনোরিয়া। দেখা গেল 14 বছর বয়স কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যাবসেন্ট, পিরিয়ড হয় নাই, তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়া। তার 16 বছর বয়স কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো করার পরে যদি পিরিয়ড না হয় তখন সেটাকে আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া হিসেবে বলি। সেকেন্ডারি অ্যামেনোরিয়া কখন বলি? যদি 6 মাস অথবা 3 সাবসিকুয়েন্ট সাইকেল যদি পিরিয়ড না হয় তখন আমরা তাদেরকে বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। যার আগে পিরিয়ড হচ্ছিল কিন্তু হঠাৎ করে 6 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, তাহলে সেটাকে আমরা সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মধ্যে ফেলবো। প্রাইমারি অ্যামেনোরিয়ার কারণ কি? কিছু জেনেটিক কজ আছে, যেমন টার্নার সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, কনজেনিটাল অ্যাডেনাল হাইপোপ্লাসিয়া, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, এই জিনিসগুলো ইনফিনিটি স্টার। তাহলে কি কি বলেছি? তাহলে বলেন তো কি কি বললাম? এক দুইটা কাজের কথা যদি বলি, তিনটা কাজের কথা বলেন, বলতে পারবেন? টার্নার সিনড্রোম, টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, কনজেনিটাল হাইপোপ্লাসিয়া। কনজেনিটাল অ্যাডেনাল হাইপোপ্লাসিয়া। ওকে, এখন আসেন সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কারণ কি? এটা ইনফিনিটি স্টার। মেইনলি হাইপোথ্যালামিক অ্যামেনোরিয়া হতে পারে এজ লাইক স্ট্রেস, এক্সেসিভ এক্সারসাইজ এগুলোর জন্য। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইপারপ্রোলাক্টিনিয়া, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, থাইরোটক্সিকোসিস, সেই সাথে লিখে রাখেন শিহান সিনড্রোম। এই কারণগুলোর ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয়। আর কি হতে পারে? আমরা যদি ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করি ইনফিনিটি স্টার, তাহলে একটা মানুষের সেকেন্ডারি অ্যামেনোরিয়া প্রথমে আমাকে কি এক্সক্লুড করতে হবে? প্রেগন্যান্সি এক্সক্লুড করতে হবে। আমরা বিটা এসিজি করে অথবা ইউরিনারি টেস্ট করে আমরা প্রেগন্যান্সিটাকে এক্সক্লুড করব। এছাড়া আমরা কোনো মানে ফেলিওরের কেসের দিকে যাচ্ছে কিনা এই কারণে আমরা গোনাডোট্রপিনটা দেখি, এফএসএস এবং এরিথ। হাই এফএসএস এটা ইন্ডিকেট করবে যে আমাদের ফেলিওর দিকে যাচ্ছে, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। এছাড়া আমরা আরো অন্যান্য ডিজিজ এক্সক্লুড প্রজনন প্রোলাক্টিন, তাছাড়া আমাদের অ্যান্ড্রোজেন লেভেল যেটা পিসিএস এর ক্ষেত্রে বাড়ে, আমরা স্টাডিওল এবং থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি। হাইপোথাইরয়েডিজম ইটসেলফ এ কজ অফ অ্যামেনোরিয়া, আদার প্রাইমারি সেকেন্ডারি যে কোনোটাই হতে পারে। এখন আমরা চলে আসি এরপরে কোশ্চেনগুলো আপনারা আমি আশা করব একটু দেখে নেবেন। এরপরে যদি আমরা একটু আলোচনা করি সেটা কি নিয়ে কথা বলবো? আমরা কথা বলবো মিনিস্ট্রাল সাইকেল নিয়ে। কি নিয়ে কথা বলতে চাই? মিনিস্ট্রাল সাইকেল নিয়ে। তাহলে মিনিস্ট্রাল সাইকেল নিয়ে কি কথা আমাদের? প্রথম কথা, মিনিস্ট্রেশনের নর্মাল যে রিদম বা নর্মাল যে বিষয়গুলো সেগুলো তো আপনারা জানেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি ঘটনা আমরা একটু যদি দেখি যে মিনিস্ট্রেশনটাকে আমরা ফলিকুলার ফেজে সাইকেলটাকে কিসে কিসে ভাগ করি? ফলিকুলার ফেজ, সিক্রেটরি ফেজ, তাই না? লুটিয়াল ফেজ, ওভুলেশন, এগুলো অনেক কিছু পারবেই আসে। তাহলে মিনিস্ট্রাল সাইকেলে আমরা মিনিস্ট্রেশন যেটা 1 থেকে 4 দিন থাকে, ফলিকুলার ফেজটা কতদিন? প্রথম 13 দিন, 14তম দিন ওভুলেশন হবে, এবং লুটিয়াল ফেজ বা সিক্রেটরি ফেজ যেটাকে আমরা প্রজেস্টেশনাল ফেজ বলি 15 থেকে 18 দিন থাকে। এখন আমরা আসি যে কিছু গুরুত্বপূর্ণ কথা। যদি আমরা দেখি ফলিকুলার ফেজের দিকে, এই যে 5 থেকে 13তম দিন এটা হচ্ছে ফলিকুলার ফেজ। এই সময় আমরা ওভারিতে আমরা দেখবো যে ফলিকুলগুলো ডেভেলপ করছে। লুটিয়াল ফেজে কি দেখবো? কর্পাস লুটিয়াম ডেভেলপ করছে। এন্ডোমেট্রিয়াল ভার্সেস যদি নেই, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডগুলো পলিফার করবে। লুটিয়াল ফেজে এন্ডোমেট্রিয়ামটা চেঞ্জ হবে, সিক্রেটরি হবে। এবং মানে কেন সিক্রেটরি হচ্ছে? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য প্রজেস্টরন। কিছু হরমোনাল বিষয় যদি দেখি তাহলে লুটিয়াল ফেজে কোনটা বেশি থাকবে? প্রজেস্টরন থাকবে। প্রজেস্টরনটা বেশি থাকে কেন? কর্পাস লুটিয়াম থেকে এই প্রজেস্টরনটা আসে। আর যদি মানে এটা না হয়, যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে কর্পাস লুটিয়ামটা কি কাজ করে? তাহলে কর্পাস লুটিয়াম আমাদের কর্পাস লুটিয়াম কি করবে বলতে পারেন? ধরেন ফার্টিলাইজেশন হলো না, ডিজেনারেশন করে কর্পাস অ্যালবিকান্স হবে। আপু এটা তো হচ্ছে হয়ে যাবে, এলবিকান হয়ে যাবে। হ্যাঁ, তখন সে কি কাজ করবে? স্টপ টু সিক্রেট। সে কি সিক্রেট করবে না? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, প্রজেস্টের। দুইটাই তো থাকে, ঠিক আছে? এখন সে দুইটাই মোটামুটি মানে ই করে দেবে। আপনাদের কি একটু বড় করে দিই, আপনারা দেখেন তারপরে। তাহলে দেখেন আমরা যদি এই কথাটা বলি যে প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম মানে সিক্রেটেড হবে কর্পাস লুটিয়াম থেকে। যদি ফার্টিলাইজেশনটা না হয় তখন কর্পাস লুটিয়াম স্টপ টু সিক্রেট ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন এন্ড ডিজেনারেট টু ফর্ম কর্পাস অ্যালবিকাস। সার্ভাইকাল মিকাসের দিকে যদি চিন্তা করি, পলিফাটিক ফেজে সার্ভাইকাল মিকাসটা কি হয়? পলিফাটিক ফেজে সার্ভাইকাল মিকাসটা হবে থিক। আর সিক্রেটরি ফেজে কি হবে? সিক্রেটরি ফেজে হবে আমাদের সার্ভাইকাল মিকাসটা থিন। সার্ভাইকাল মিকাসটা হবে থিন। আর কি হয়? স্ক্যান্টি হয়, পরিমাণ কমে যাবে এবং ট্যাকি হবে। বেদাল বডি টেম্পারেচারের কথা যদি আসি, বেদাল বডি টেম্পারেচারটা কি হবে? সে কিন্তু মানে জাস্ট প্রায়র টু ওভুলেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ স্ট্রাডিয়াল কমে যাবে। আর লুটিয়াল ফেজে কি হবে? ফলোইং ওভুলেশন তখন কি ঘটনা ঘটে যে মানে হাই প্রজেস্টেরনের কারণে তখন বেদাল বডি টেম্পারেচারটা একটু রেজ হয়ে যায়। এখন আসবো এইচপিভি ভ্যাকসিনেশন। এইচপিভি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কি গার্ডাসিল এবং সার্ভারিক্স দুই ধরনের ভ্যাকসিনেশন আমরা দিই। গার্ডাসিল কাকে কাকে কভার করে? 6, 11, 16, 18। সার্ভারিক্স কাকে কাকে কভার করে? 16 এবং 18। আমরা জানি সি সার্ভিস থেকে প্রিভেন্ট করার জন্য আমরা এই ভ্যাকসিনেশন গুলো দিই। এবং ইউকে এত ডেভেলপ যে 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে তারা কিন্তু গার্ডাসিল দিয়ে দেয়। তাহলে এই যে দেখেন এইচপিভি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে 6 এবং 11 কি কাজ করে? জেনিটাল ওয়ার্ড। 16 এবং 18 কি কাজ করে? সার্ভাইকাল ক্যান্সার। তাহলে এই এইচপিভি ইনফেকশন কার কার সাথে লিঙ্ক? 99.7% ক্ষেত্রে সে সার্ভাইকাল ক্যান্সার করে, এবং সার্ভাইকাল ক্যান্সার হলে পেশেন্টরা পোস্টপার্টাল ব্লিডিং, অফেন্সিভ পারভাইনাল ডিসচার্জ এগুলো নিয়ে কিন্তু আসবে আপনার কাছে। 85% ক্ষেত্রে অ্যানাল ক্যান্সার, 50% ক্ষেত্রে ভালভাল এবং ভাজাল ক্যান্সার, 20 থেকে 30% ক্ষেত্রে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার সে করে। যদি হেপাটাইটিস এইচপিভি পজিটিভ পান তাহলে সাথে সাথে পেশেন্টকে আমরা কলপোস্কোপিতে পাঠাবো। আর যদি নেগেটিভ পাই তাহলে আমি পেশেন্টকে কিছুদিন পরে আবারও ডেকে রিপিট করে দেখবো, ঠিক আছে? এইচপিভি হাই রিস্ক সাবটাইপ কিনা সেটার জন্য আমরা তাদেরকে স্ক্রিনিং করে দেখবো, তার পরবর্তীতে আমরা তাদেরকে কলপোস্কোপিতে পাঠাবো। আজানটা শেষ হোক।
তাহলে দেখেন যাদের বয়স 12 থেকে 13 বছর তাদেরকে কিন্তু ইউকে কি কাজ করে, ভ্যাকসিন অফার করে, হ্যাঁ ভ্যাকসিন অফার করে। তাহলে যারা স্কুল গোয়িং, তাহলে দি ভ্যাকসিন নর্মালি গিভেন ইন স্কুল, 12 থেকে 13 বছরের বাচ্চা তাদেরকে স্কুলে দেওয়া হয়। এবং এই ইনফরমেশনটা ক্লিয়ার কাট তার মানে প্যারেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়, যে ইনফরমেশন গিভেন টু দ্য প্যারেন্টস এবং অ্যাভেলেবল অন দ্য এনএচএস ওয়েবসাইট। তাদের এনএচএস ওয়েবসাইটে এটা ক্লিয়ারলি দেওয়া থাকে যে আপনার মেয়ে মানে এই ভ্যাকসিনটা নিতে পারবে, এবং সে তার মানে আপনাদের মানে প্যারেন্টের উইশ যদি নাও থাকে তার বিরুদ্ধে যেও তারা কিন্তু বাচ্চারা এই এসপিভি ভ্যাকসিনটা নিতে পারবে। সেটাই বলা হয়েছে যে ডটার মে রিসিভ দ্য ভ্যাকসিন এগেইনস্ট প্যারেন্টাল উইশেস। তার পরবর্তীতে আমরা যদি লাস্টের এই লাইনটার দিকে তাকাই, যে মোটামুটি যে বিষয়টা ডোজটা কত করা হয়, মানে ডোজটা 3টা ডোজ দেওয়া হয়। তাহলে গার্লস উইল নাও হ্যাভ দ্য সেকেন্ড ডোজ বিটুইন 6 to 24 মান্থ আফটার দ্য ফার্স্ট। প্রথম ডোজ নেওয়ার পরে 6 থেকে 24 মাসের মধ্যে বা পরে সে নিবে, ডিপেন্ডিং অন দ্য লোকাল পলিসি। ওদের লোকাল পলিসি যেরকম আর কি সেই অনুযায়ী। তার মানে গার্ডাসিল মূল কথা, গার্ডাসিল গিভেন ইন 3 ডোজেস। প্রথমে একটা দিলাম, 6 মাস পরে একটা দিলাম, তারপরে বাকিটা দিয়ে এই 3টা ডোজ তাদের শেষ হয়। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে অ্যান্টিনেটাল কেয়ার কি? 10টা অ্যান্টিনেটাল ভিজিট প্রেগনেন্সিতে মানে ওরা করে যদি আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি হয়। নাইস গাইডলাইন, যেটা নাইস গাইডলাইন অনুযায়ী তারা রিকমেন্ড করতেছে যে 10টা অ্যান্টিনেটাল কেয়ার হবে ফার্স্ট প্রেগনেন্সি যদি আনকমপ্লিকেটেড হয়, 7টা অ্যান্টিনেটাল ভিজিট হবে যদি সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি গুলা আনকমপ্লিকেটেড হয়। এখন আমরা আসি তারপরের কথা, আমরা কেন হচ্ছে এই অ্যান্টিনেটাল ভিজিট গুলা করি, অথবা আমরা যদি করি তাহলে কখন কখন কি কি জিনিস করবো, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখেন এখন আমরা কি কি করবো। রুটিন টেস্টের ক্ষেত্রে আমরা যে পরীক্ষাগুলো করে ফেলি সেটার পরে আমাদের তাহলে প্রথমে যদি তাকান 8 থেকে 12 সপ্তাহ, এটা ইউজুয়ালি আমরা ধরে নিলাম 10 সপ্তাহ। সেই সময় বুকিং ভিজিটে আমরা যেগুলো করি ইনফিনিটি স্টার, এই সময় আমাদেরকে কি কি করতে হবে? সিবিসি করতে হবে, ব্লাড গ্রুপ করতে হবে। এছাড়া আমরা আর কি কি করবো? ব্লাড গ্রুপ করবো, টিএসএস করবো, এইচবিএসএসজি করবো, ভিডিআরএল করবো, ইউরিনারি করবো। আমরা যে কটা জিনিস আমাদের দেশে করি সেই জিনিসগুলো আমরা এখানে করে ফেলবো, ঠিক আছে? তারপর আমরা যদি আসি আর্লি স্ক্যান বা নিকাল স্ক্যান, যেটা আমরা বলি 10 থেকে 13 সপ্তাহের মধ্যে আমরা কনফার্ম করে ফেলবো যে সে মানে ইডিটি, যেটা মানে ফার্স্ট প্রেগনেন্সিতে আমরা প্রথম দিকেই আমরা আর্লি প্রেগনেন্সি ডেটিংটাকে অ্যাকুরেট ধরি, সেই হিসাবে আমরা অ্যাকুরেট ডেটটা এবং মাল্টিপল প্রেগনেন্সি কিনা সেটা আমরা মানে করে ফেলবো। একই সাথে আর্লি স্ক্যান এবং নিকাল স্ক্যান যেটা সেটা আমরা করে ফেলতে পারি। এখন আসেন 18 থেকে 20 সপ্তাহ, আপনারা সবাই জানেন এই সময় আমরা কি কাজ করি? অ্যানিমাল স্ক্যান করি। 25 সপ্তাহের দিকে যদি আসি তাহলে আমরা যেগুলো রুটিন কেয়ার, সেই জিনিসগুলো আমরা রুটিন কেয়ারের মধ্যে বিপি দেখবো, ইউরিনারি করবো, এবং সেই সাথে ফিজিক্যাল এক্সামিনেশন করে ফান্ডাল হাইট, ফাইসিও ফান্ডাল হাইটটা দেখে ফেলবো। 28 সপ্তাহে আমরা কি করি? সেকেন্ড স্ক্রিনিং করি, অ্যানিমিয়া এবং মানে আর রেড সেল যে আছে সেই জিনিসগুলো আর কি দেখার জন্য। মানে আমরা এক কথায় 28 সপ্তাহের ক্ষেত্রে আমাদের মাথায় রাখবেন অ্যানিমিয়া এবং অ্যান্টিডি দুইটা কথা। মানে আমরা সেকেন্ড স্ক্রিনিং ফর অ্যানিমিয়া আমরা সিবিসিটা 28 সপ্তাহে দেখে ফেলবো। তাহলে এখানে 28 সপ্তাহে দুইটা কথা মনে রাখবেন, অ্যানিমিয়া এবং অ্যান্টিডি। এখন আসেন 34 সপ্তাহ। 34 সপ্তাহের ক্ষেত্রে একই কথা, সেকেন্ড ডোজ অফ অ্যান্টি ডি যদি দিতে হয়, সেকেন্ড ডোজ অফ দ্য অ্যান্টি ডি প্রোফাইলেক্সিস, সেটা আরএস নেগেটিভ ওমেনদের ক্ষেত্রে সেটা আমরা তখন দিয়ে ফেলবো। এটা হবে 34 সপ্তাহের দিকে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন দাঁড়ান। তাহলে 34 উইকের ক্ষেত্রে কিন্তু এই কথাটা আসবে। 34 উইকের ক্ষেত্রে কি আসবে? সেকেন্ড ডোজ অফ দ্য অ্যান্টি ডি প্রোফাইলেক্সিস আর এস নেগেটিভ ওমেনদের দিব। মাঝখান থেকে 36 মনে রাখবেন। 36 আপনাদেরকে এর আগে কোথাও আমি বলেছিলাম যে এক্সটার্নাল সেফালিক ভার্সন, 36 উইকে আমরা এক্সটার্নাল সেফালিক ভার্সন করি। তাহলে আমি আবারও আসি, ছোট করে যদি বলি 8 থেকে 12 সপ্তাহে অ্যান্টিনেটাল কেয়ারের যে বুকিং ভিজিটের যে ইনভেস্টিগেশন গুলি করি আমরা সেটা করে ফেলবো। 10 সপ্তাহে আমরা ডেট কনফার্ম করবো, মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা সেটা এক্সক্লুড করবো। 18 থেকে 20 সপ্তাহে অ্যানিমাল স্ক্যান করে ফেলবো। এরপরে আসি 25 সপ্তাহে আমরা মানে সিম্ফাসিও পান্ডাল হাইট আলাদা করে দেখলাম। 28 সপ্তাহে আমরা অ্যানিমিয়ার সেকেন্ড স্ক্রিনিং এবং অ্যান্টি দিতে হলে দিব। 34 সপ্তাহে আমরা কি কাজ করবো? 34 সপ্তাহে আমরা অ্যান্টি ডি প্রোফাইলেক্সিসের সেকেন্ড ডোজটা দিব। আর 36 উইকে এক্সটার্নাল সেফালিক ভার্সন হলে সেটা করবো। এখন আসি অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে কিছু স্পেসিফিক পয়েন্টের কথা। নওশি এবং ভমিটিং অ্যান্টিনেটাল পিরিয়ডে খুব কমন। যদি নাওশা ভমিটিং হয় তাহলে ন্যাচারাল রেমেডি হিসেবে আমরা জিঞ্জার, আকুপাংচার এগুলো দিতে পারি। অ্যান্টিহিস্টামিন দিতে পারি, সেক্ষেত্রে প্রোমোথেজিনটা ফার্স্ট লাইন রাখা হবে। আর কি দেওয়া যায়? 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি পার ডে আমরা দিতে পারি। এছাড়া অ্যালকোহল যদি কেউ প্রেগনেন্সিতে করে তাহলে অ্যালকোহল টোটালি ফার্স্ট টাইমস্টারে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড অ্যালকোহল ইন দ্য ফার্স্ট টাইমস্টার। তবুও যদি কেউ খেতেই চায় তাহলে ওদের দেশে যেহেতু অ্যালকোহল পান করাটা খুব মানে কমন, তাহলে 7 থেকে 14 সপ্তাহে আমরা 7 থেকে 14 ইউনিট পার উইকে দিতে পারি। এখন আসি কিছু ব্রেস্ট ফিডিং প্রবলেম হয়, মাস্টাইটিস। মাস্টাইটিস থেকে দুইটা কথা মনে রাখবেন। মানে যদি কারো মাস্টাইটিস হয় তাহলে ব্রেস্ট ফিডিংটা সে কন্টিনিউ করে যাবে। যদি না করে, যদি জমতে থাকে, তাহলে কি হবে? ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, অথবা আদার্স ক্ষেত্রে মিল্কটাকে আমরা এক্সপ্রেস করে ফেলে দেওয়ার মানে অ্যাডভাইস তাদেরকে দিব। ব্রেস্ট ফিডিং এর কন্ট্রাইন্ডিকেশন কখন কখন গ্যালাক্টোসেমিয়া, ভাইরাল ইনফেকশন এগুলো থাকে, তখন আমরা অ্যাভয়েড করার কথা বলবো। এবং দি ফলোইং মানে ব্রেস্ট ফিড মাদেরকে আমরা কোন কোন ড্রাগ দিতে পারবো এই কটা জিনিস আর কি সিঙ্গেল স্টার দিয়ে আর কি করবে। কোন কোন ড্রাগগুলো অ্যাভয়েড করবো এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে? কি কি অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা বাদ দিব। অ্যাসপিরিন, কার্বিমাজল, সালফোনাইলিয়া, সাইটোটক্সিক ড্রাগ, অ্যামিওডারন, এগুলো আমরা একদম বাদ দিব, ঠিক আছে? একদম বাদ দিব। এখন আসেন প্রি এক্লাম্পসিয়া নিয়ে কিছু কথা বলি।
প্রি এক্লামশিয়া কি 20 সপ্তাহের আগে যদি 20 সপ্তাহের পরে যদি কিছু জিনিস আমি হাইপারটেনশন প্রোটিনিউরিয়া পাই তাদেরকে আমরা প্রি এক্লামশিয়ার মধ্যে ফেলে দেবো। ট্রানভার্স মাইলাইটিস কিন্তু প্রি এক্লামশিয়ার সাথে অ্যাসোসিয়েটেড না। তাহলে 20 সপ্তাহের পরে যদি হয় প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া থাকছে তাদেরকে আমরা প্রি এক্লামশিয়া বলি। প্রোটিনিউরিয়া যদি ইডিমা তো থাকবেই তাদের ক্ষেত্রে। এখন এর সাথে যদি হাইপারটেনশন প্রোটিনিউরিয়ার সাথে এক্লামশিয়া অ্যাসোসিয়েটেড হয়ে যায় তখন তাদেরকে আমরা কি বলি, কনভালশন অ্যাড হয়ে যায় তখন আমরা তাদেরকে বলি এক্লামশিয়া। তাহলে প্রি এক্লামশিয়া ইজ ইম্পর্টেন্ট এজ এ প্রিডিসপোজেস টু দ্য ফলোইং প্রবলেম। কি কি হয় ফিটালের ক্ষেত্রে প্রিম্যাচুরিটি, আইজিআর হয়, এক্লামশিয়া হয়ে যায়, এটা এখান থেকে প্রি এক্লামশিয়া থেকে এক্লামশিয়া হতে পারে, হেমোরেজ হতে পারে, অ্যাবডক্সিও প্লাসেন্টা, এছাড়া কার্ডিয়াক ফেলিওর হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। রিস্ক ফ্যাক্টর কি কি আছে কাদের ক্ষেত্রে হতে পারে প্রিএক্লামশিয়া 40 এর বেশি, তারপরে নালিপ্যারিটি এদের ক্ষেত্রে হতে পারে রিস্ক ফ্যাক্টরটা ইনফিনিটি স্টার। প্রিএক্লামশিয়া যদি হয় তাহলে ফিচার কি কি, অথবা প্রিএক্লামশিয়া উইথ সিভিয়ার ফিচার, তাহলে সিভিয়ার প্রিএক্লামশিয়াতে এটা ইনফিনিটি স্টার, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, ক্যাপিলোইডিমা, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অথবা আইপিএসটি পেইন, হাইপার রিফ্লেক্সিয়া এবং প্লাটলেট কাউন্ট দেখা যাবে লেস দেন 1000 এরকম হতে পারে, লিভার এনজাইম এগুলো অ্যাবনরমাল থাকবে, হেলথ সিনড্রোম হতে পারে। যদি প্রিএক্লামশিয়া হয় তাহলে আমরা ব্লাড প্রেশারটাকে আমাদেরকে কমাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কোন ড্রাগটা ফার্স্ট লাইন ড্রাগ এটাই পরীক্ষাতে আসে। ল্যাবেটোরাল ইজ নাও দা ফার্স্ট লাইন ফলোইং দা নাইস গাইডলাইন। নাইস গাইডলাইন কি বলে, ফার্স্ট লাইন ড্রাগ। তাহলে একটা খাতা আলাদা করে লিখে ফেলতে পারেন যে প্রিএক্লামশিয়ার জন্য যে হাইপারটেনশন থাকে আমরা কি কি ড্রাগ সিকোয়েন্সিয়াল ইউজ করি। ফার্স্ট হচ্ছে ল্যাবেটোরাল, তার পরবর্তীতে আলফা মিথাইল গ্রুপ এবং থার্ডলি নিডোপিন এসার বা নিফিন এসার। তাহলে ল্যাবেটোরাল, আলফা মিথাইল গ্রুপ এবং নিডোপিন এসার। এখন আসবো ওভারিয়ান ক্যান্সার নিয়ে একটু কথা বলি, এরপরে আমরা আমাদের বিরতিতে চলে যাবো। তাহলে ওভারিয়ান ক্যান্সার কি, আমরা যদি ফিমেলদের ক্যান্সারের কথা চিন্তা করি, ওভারঅল ব্রেস্ট কার্সিনোমা সবচাইতে কমন। এক নম্বর পাঁচটা ক্যান্সার যদি লিস্ট করি আপনারা লিখতে পারেন, ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর, 2 নম্বর লাং ক্যান্সার, 3 নম্বর কলোরেক্টাল ক্যান্সার, 4 নম্বর সার্ভাইকাল ক্যান্সার এবং 5 নম্বর ওভারিয়ান ক্যান্সার। তাহলে কোনো কিছু না মনে থাকলেও 1 নম্বরে ব্রেস্ট ক্যান্সার, 5 নম্বরে ওভারিয়ান ক্যান্সার, এটা মনে রাখবেন। তাহলে BRCA1 এবং 2 এই জিন যদি মিউটেশন হয়, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারটা হতে পারে। এছাড়া আর্লি সিঙ্গেল মেনার্কি, আরেকটা বলুন প্লিজ। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, তারপরে কি সার্ভাইকাল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। তাহলে BRCA1 এবং 2 জিন মিউটেশন হলে এবং ফ্যামিলি হিস্ট্রি থাকলে যদি দেখা যায় আর্লি মেনার্কি, লেট মেনোপজ নারীরা থাকে তাদের ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা থাকে। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে কি আসে, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে ওভারিতে একটা ক্যান্সার হয়েছে তাহলে কি হবে, এদের অ্যাবডোমেনাল ডিস্টেন্স থাকবে, ব্লটিং হবে, পেইন হবে, ইউরিনারি সিম্পটম থাকতে পারে, অল্প খেলেই পেট ভরে যায়, এটার নাম আর্লি স্যাটাইটি। এছাড়া ডায়রিয়া, এই সমস্যাগুলো আমরা পেতে পারি। আচ্ছা, ছোট্ট করে একটু প্রেগন্যান্সিতে থাইরয়েড প্রবলেম নিয়ে কথা বলি। দেখা যায় যদি থাইরয়েড প্রবলেম থাকে প্রেগন্যান্সিতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিনটা মানে বেড়ে যায়। আর দেখা যায় টোটাল থাইরক্সিনটা বেড়ে যায় কিন্তু মানে ডাজ নট এফেক্ট দ্য ফ্রি থাইরক্সিন লেভেল, সে কিন্তু ফ্রি থাইরক্সিনকে তেমন একটা এফেক্ট করে না। তার মানে টোটাল T3 T4 কমবে, ফ্রি T3 T4 কমে, TSH কমে। আর যেটা ফ্রিটা তো আনএফেক্টেড থাকে বললাম। থাইরোটক্সিকোসিস যদি হয় তাহলে আনট্রিটেড থাইরোটক্সিকোসিস যদি হয় সেটা, এই যে যে কথাগুলো বললাম যেখানে সেটা লেখা আছে যে প্রেগন্যান্সিতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন গুলো বাড়ে, টোটাল থাইরক্সিন লেভেলটা ইনক্রিজ করে কিন্তু ফ্রিটা এফেক্ট হয় না। থাইরোটক্সিকোসিস, যদি থাইরোটক্সিকোসিসের ট্রিটমেন্ট না করা হয় তাহলে আর্লি ফিটাল লস হয় এবং ম্যাটারনাল ডেথ এবং প্রিম্যাচিউর লেভেলের দিকে যায়। এই লাইনটা ইনফিনিটি ইনফিনিটি এবং ইনফিনিটি স্টার। গ্রেভস ডিজিজ মোস্ট কমন কজ অফ দ্য থাইরোটক্সিকোসিস ইন প্রেগন্যান্সি। এবং দেখা যায় যে ম্যানেজমেন্টের কথা যদি আমরা একটু আসি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটার জন্য আমরা কি ড্রাগ দিই, অ্যান্টি থাইরয়েড ড্রাগ লাইক প্রোপাইল থায়োইরাসিল আমরা ইউজ করতে পারি। এবং থাইরোট্রপিন রিসেপ্টর স্টিমুলেটিং যে অ্যান্টিবডি সেটা আমরা 30 থেকে 34 সপ্তাহের ক্ষেত্রে সময় এটা একটু চেক করতে পারি। নর্মাল লেভেল অফ T3 T4 THAs ইন কেস অফ RCOG এটার কোনো মানে নোট না আছে এগুলো যেটা আমাদের না, হেল্প করতে পারে? না, আমরা শুধুমাত্র এখান থেকে জানার বিষয় যেটা তিনটা কথা থাইরোটক্সিকোসিস থেকে, যে সে পিটার লস করে, ম্যাটারনাল হার্ট ফেলিওর করে, পিটার্ম লিভার করে। 2 নম্বর কথা ম্যানেজমেন্ট কি প্রোপাইল থাইরোসিস। 3 নম্বর কথা কি রেডিও আয়োডিন থেরাপি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। রেডিও আয়োডিন থেরাপি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। থাইরক্সিনটা সেফ ডিউরিং প্রেগন্যান্সিতে এবং সেরাম থাইরয়েড TSH আমরা মেজার করি টাইম স্টারে এবং 6 to 8 উইক পোস্টপার্টাম। কারণ আমরা জানি প্রেগন্যান্সির সময় হাইপোথাইরয়েডিজমটা কিন্তু খুব অ্যাসোসিয়েটেড। এতক্ষণ যেটা হাইপোথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস বললাম, এখন কিন্তু হাইপোথাইরয়েডিজম আসছে। এবং ব্রেস্ট ফিডিং সেফ, যখন মা থাইরক্সিন খাচ্ছে তখনও কিন্তু এটা সেফ। এটুকুই। তাহলে আপনার আমাদের বিরতিতে যাচ্ছি আমি, 5:35 বাজে, 45 এর মধ্যে চলে এসেছি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। 5:45 ইনশাল্লাহ দেখা হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা? আজকে এখনো শুরু হয় নাই? জি আপু। শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ঠিক আছে।
তাহলে আমরা কয়েকটা নতুন জিনিস করি। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? থাইরয়েড পর্যন্ত করলাম, তাই তো? তাহলে থাইরয়েড ডিসঅর্ডার যদি পড়া শেষ হয়ে যায়, তাহলে আমরা ছোট্ট করে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া থেকে ম্যালেরিয়া প্রোফাইলাক্সিস। ম্যালেরিয়া প্রোফাইলাক্সিস এর ক্ষেত্রে মেজরিটি অফ দা কেসেস 70% ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তাহলে যে সমস্যাটা হয় প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এই মানে প্রোটোজোয়াটা আমাদের জন্য ফাটাল এবং এটা দিয়ে আমাদের প্রবলেমটা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ক্লোরোকুইন ইউজ করতে পারি, যেটা সাইড ইফেক্ট হচ্ছে হেডেক। এছাড়া ক্লোরোকুইন আমাদের আর কি কি জিনিস মানে করে, আমরা ক্লোরোকুইন দেই, তারপর হচ্ছে ডক্সাসাইক্লিন, কি কি ড্রাগ দেওয়া যায় সেই ড্রাগগুলো এবং সেই ড্রাগের সাইড ইফেক্টটুকুই আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি দেখি যে প্রেগনেন্ট ওমেন, তাদেরকে আমরা কি কাজ করি, আমরা ট্রাভেলিংটা অ্যাভয়েড করতে বলি, যে জায়গা ম্যালেরিয়া এন্ডেমিক জোন সেই জায়গাগুলোতে। এবং ইফ ট্রাভেল ক্যান বি অ্যাভয়েডেড, কোথায় ক্লোরোকুইন যদি সে নেয় ম্যালেরিয়া এফেক্টেড এরিয়াতে যদি যেতে হয়, তাহলে সে কি কি মানে জিনিস আর কি নিবে, ঠিক আছে, যেটা হলে কি কি সে প্রোফাইল সিস্টেম মানে গ্রহণ করবে। ক্লোরোকুইন নিবে, প্রোগুয়ানাইল, এটা ফলেট সাপ্লিমেন্টেশন হিসেবে নিবে, এছাড়া ম্যালোরোন নিবে, তারপরে মেফ্লোকুইনের ক্ষেত্রে কিছু আমরা কশন অ্যাডভাইস করে দিই, ডক্সাসাইক্লিন যেটা কন্ট্রাইন্ডিকেটেড। যদি আমরা এক কথা বলি যে ম্যালেরিয়ার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি হবে? আর্টিসিনিক। আবার বলে দিই, ড্রাগ অফ চয়েস কি হবে? ড্রাগ অফ চয়েস হবে আর্টিসিনিক। এছাড়া জাস্ট এই দুইটা লাইন আমাদেরকে লাস্টের দুইটা বুলেট পয়েন্ট আমাদের জানলে এখানে হয়। ম্যালেরিয়া থেকে তেমন কিছু পরীক্ষাতে আসে না, কারণ ম্যালেরিয়াতে এত কমন না। এখন আসে আরেকটা কথা, ছকের স্লাইডটা একটু দেখাবেন, ড্রাগস এর আমি ছকের। এই যে সব জিনিসগুলো আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো, পিডিএফ করে দিয়ে দেবো। তাহলে এখন আমরা আসি পরের জায়গায়, ওভারিয়ান এনলার্জমেন্ট। ওভারিয়ান এনলার্জমেন্ট যদি আমরা প্রিমেনোপোজাল ইয়ং ওমেনদের ক্ষেত্রে পাই, তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করি। পোস্ট মেনোপোজ যদি পাই, তাহলে আমরা রেফার করে দিব, রেফার টু গাইনোকোলজি, সেখানে পাঠাবো। তাহলে ওভারিয়ান এনলার্জমেন্ট কেন হতে পারে? সিস্ট হতে পারে, টিউমার হতে পারে, এগুলো আমরা আল্ট্রাসাউন্ডে আমরা সাসপেক্ট করি। সিস্ট যদি হয়, সিস্টটা সিম্পল অথবা কমপ্লেক্স হতে পারে। সিম্পল সিস্ট কেমন? ইউনিলোকুলার হয়, এটা ফিজিওলজিক্যাল অথবা বিনাইন হয়। কমপ্লেক্স সিস্টগুলো মাল্টিলোকুলার হবে এবং এরা ম্যাক্সিমামই মোটামুটি ম্যালিগন্যান্সির দিকে যায়। তাহলে এই দুইটা কথা ইনফিনিটিভ স্টার্ট। একটু আগে যে কথাটা বললাম, প্রিমেনোপোজাল যদি হয়, তাহলে ইয়ঙ্গার ওমেন, তাদের ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখলাম লেস দেন 5, তাহলে আমরা একটা মানে রিপিট করবো আল্ট্রাসাউন্ড 18 থেকে 12 সপ্তাহ পরে, এবং যদি সম্ভব হয় তাহলে রেফারেল করবো যদি এরকমই পারসিস্ট করে যায়। পোস্ট মনোপোজাল ওমেনের ক্ষেত্রে যদি ডেফিনিটিভ আমরা বুঝতেই পারি যে সিম্পল সিস্ট বা এরকম কিছু, তাহলে আমরা পোস্ট মনোপোজাল ওমেনের ক্ষেত্রে যাই হোক না কেন, ওভারিয়ান সিস্ট যেটাই থাকুক না কেন, যেহেতু ওদের দেশে রেফারেল সিস্টেম চালু আছে, সেটা আমার কাছে না রেখে আমি ফর ফার্দার গাইনোকোলজিক্যাল অ্যাসেসমেন্ট রেফার করবো। এখন আসি আরপিএল এর একটা অন্যতম কারণ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। এটাও যদি ছোট্ট করে দুইটা কথা বলি, এখান থেকে মেইনলি কি কাজ করে, রিকারেন্ট প্রেগন্যান্সি লসের জন্য সে দায়ী, থ্রোম্বোসাইটোপেনিয়া করে। এবং যদি প্রেগনেন্ট হয়, প্রেগন্যান্সি যদি আমি কনফার্ম পারি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম কন্টেইনিং ফিমেল, তাহলে অ্যাসপিরিন এবং লো মলিকুলার ওয়েট হেপারিন আমাদেরকে দিতে হবে এবং হার্ট রেটটা চেক করে দেখতে হবে। তাহলে এই জায়গার মূল কথা এটাই। তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম কি কাজ করে দেখেন, রিকারেন্ট ফিটাল লসের জন্য সে দায়ী। এছাড়া আমরা মানে প্রেগন্যান্সির ক্ষেত্রে এই সিনড্রোমটা অ্যাপিয়ার করলে অ্যাসপিরিন এবং লো মলিকুলার ওয়েট হেপারিন দেবো, এই দুইটা কথা। তাহলে প্রেগন্যান্সির ক্ষেত্রে ফলোইং কমপ্লিকেশন গুলো হতে পারে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে লো ডোজ হেপারিন দিই, প্রেগন্যান্সি কনফার্ম হলে লো মলিকুলার হেপারিন দিলে আমরা ফিটাল হার্ট রেটটা আল্ট্রাসাউন্ডে কনফার্ম করবো, এবং এটা আমরা ডিসকন্টিনিউ করবো 34 উইক জেস্টেশনের সময়। কন্ট্রাসেপটিভ চয়েস অফ ইয়ং ওমেন, এটা আমরা অলরেডি এর আগের দিন কথা বলেছিলাম। তো প্রথম কথা, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, দুইটা কোশ্চেন এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই আসবে। 16 বছর বয়স যদি হয়, তাহলে মানে সেক্সুয়ালি মানে তার যে অ্যাক্টিভিটি বা কনসেন্ট দেওয়ার যে ক্ষমতা, সে 16 বছর বয়সে, এজ অফ কনসেন্ট হচ্ছে ওদের দেশে ইউকেতে 16 ইয়ার, আর ইয়ংগেস্ট এজ যদি হয় তাহলে 13 ইয়ার। ঠিক আছে, তাহলে 13 ইয়ার এই দুইটা। তাহলে এখানে যে বিষয়টা, ওরা একটা গাইডলাইন ফলো করে, ফ্রেশার গাইডলাইন ইনফিনিটি স্টার। তাহলে 16 বছরে সে লিগালি এবল টু কনসেন্ট ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি। এই সব কথার মূল বক্তব্য এই একটাই লাইন। এবং যারা ইয়ং ওমেন, তাদেরকে আমরা অ্যাডভাইস করি মানে স্ক্রিনিং করার জন্য 2 and 12 উইক আফটার ইনসিডেন্স অফ দ্য আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স। চয়েস অফ কন্ট্রাসেপশন কি হবে? চয়েস অফ কন্ট্রাসেপশন হচ্ছে আমরা মানে কয়েকটা জিনিস যেটা দেখা যায়, মানে আমরা কি কি কাজ করতে পারি তাদেরকে। প্রজেস্টন অনলি মানে ইনজেকশন, যেটা প্রজেস্টন অনলি ইনজেকশন ডিপো-প্রোভেরা, এটা আমরা সাজেস্ট করতে পারি। এছাড়া ইন্টারটেন সিস্টেম যেটা, সেটা অথবা আইইডি, এগুলো আমরা সাজেস্ট করতে পারি। এছাড়া লাস্টের কথা, ডিপোজিস্টন অনলি ইমপ্লান্ট, যেটা নেক্সট প্লানো, যেটাকে আমরা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড, এটাও কিন্তু ইয়ং পিপলদের জন্য আমরা চয়েসে রাখতে পারি। তাহলে কয়টা জিনিসের ক্ষেত্রে বলছি, নেক্সট প্লানো চয়েস করতে পারি, ইন্টারটেন সিস্টেম চয়েস করতে পারি, অথবা আইইডি ইউজ করতে পারি। এছাড়া প্রজেস্টন অনলি পি, এই কয়েকটা জিনিস ইয়ং পিপলদের ক্ষেত্রে আমাদের চয়েস অফ কনসেপশন। এখন আসে এইচআইভি এন্ড প্রেগনেন্সি। যদি কারো ক্ষেত্রে দেখা যায় এইচআইভি 1000-এ 2 জনের আর কি মানে পাওয়া যায়, এছাড়া মানে এই জিনিসটাকে আমরা এই যে 0.4% অফ দ্য প্রেগনেন্ট ওমেন, এই লাইনটি ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টর মানে থাকে যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে রিডিউস করে, আমার এইচআইভি আছে, এখন আমি এইচআইভিটাকে যেহেতু মাদার টু ফিটাস ট্রান্সমিট হয়, তাহলে ভার্টিক্যাল ট্রান্সমিশনটাকে কমানোর জন্য কি কি ফ্যাক্টর আমরা ইউজ করতে পারি? মাকে আগে থেকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে পারি, সিজার করতে পারি, বাচ্চাকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে পারি। এটা শুরু করে বাচ্চাকে 6 উইক অফ এজ পর্যন্ত চলবে। এবং যেহেতু ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে এটা যায়, সেজন্য আমরা কি কাজ করতে পারি, ব্রেস্ট ফিডিং না করে তাকে বোতল ফিডিং এর জন্য আমরা তাকে এনকারেজ করতে পারি। স্ক্রিনিং এর ক্ষেত্রে কি ঘটনা, নাইস গাইডলাইন কি মানে অফার করে, অল প্রেগনেন্ট ওমেনদের জন্য এইচআইভি স্ক্রিনিংটা আমরা মাস্ট করবোই। এবার আসি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির কথা যে বললাম, সেটা আমরা কবে শুরু করবো? তাহলে এটা আমরা শুরু করবো, আরসিজি রিকমেন্ড করে আমাদেরকে যে 20 থেকে, এখানে 28 থেকে 32 সপ্তাহ যখন জেস্টেশন, তখন থেকে আমরা শুরু করতে পারি। 28 থেকে 32 সপ্তাহ তখন থেকে মানে আমরা দিতে পারি। ওভারঅল যদি আমরা কথা বলি 20 থেকে 32 সপ্তাহ, তখন আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপিটা স্টার্ট করে ফেলতে পারি। মোড অফ ডেলিভারি কি, এটা মনে হয় আগে একদিন বলছিলাম, যদি লেস দেন 50 কপিস পার এমএল হয়, 36 উইক হয়, তাহলে আমরা এনভিটাকে অ্যালাউ করতে পারি। আর যদি কারো সিজার করতে হয়, তাহলে তার আগে থেকে আমরা জিরাভুরিন ইনফিউশনটা 4 ঘন্টা আগে থেকে শুরু করে ফেলতে পারি। নিউনেটাল অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেটা বাচ্চাটাকে আমরা ভাইরাল লোড করে যদি দেখি লেস দেন 25 এর কম আছে, তাহলে নিউনেটাল ক্ষেত্রে আমরা জিরাভুরিনটা আমরা ওরালি শুরু করে দিতে পারি। এছাড়া এটা আমরা কন্টিনিউ রাখতে পারি বাচ্চাটার 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, এবং বাচ্চাটাকে আমরা বোতল ফিডিং এনকারেজ করবো, ব্রেস্ট ফিডিং না।
ব্রিজ প্রেজেন্টেশন যদি এই বাচ্চার করাল এন্টাল ওয়ার সেগমেন্ট অকুপাই করা থাকে সেটাকে বলা হয় ব্রিজ প্রেজেন্টেশন ইনফিনিটি স্টার। 3% ক্ষেত্রে এরকম হয়। রিস্ক ফ্যাক্টর ফর ব্রিজ প্রেজেন্টেশন কি এটা ইনফিনিটি স্টার। কখন ব্রিজ প্রেজেন্টেশন মানে ব্রিজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখা যায় ইন্টারনাল ফর্মেশন, ফাইব্রয়েড আছে, প্লাসেন্টা প্রিভিয়া আছে, পলিহাইড্রামিয়াস, অলিগোহাইড্রামিয়াস, প্রিম্যাচুরিটি, এগুলো থাকলে ব্রিজ প্রেজেন্টেশনটা কমন। 36 উইক যদি হয় তাহলে নালিপারা যদি থাকে, আর 37 উইক মাল্টিপারা যদি হয় তাহলে আমরা এক্সটার্নাল সেফালিক ভার্সন করতে পারি। এই কথাটা এখানে লেখা আছে। আরসিজি রিকমেন্ড করে এক্সটার্নাল সেফালিক ভার্সন শুড বি অফার্ড ইন 36 উইক ইন কেস অফ নালিপারাস এন্ড 37 উইক ইন কেস অফ মাল্টিপারাস। আর কিছু লাগবে না। এখন আমরা চলে আসি আল্ট্রাসাউন্ড ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে একটা জিনিস জানতে হয়, হাইপার ইকোজেনিক বাল্ব কখন হয়। তাহলে এছাড়া আমরা আলোচনা করি আর্লি প্রেগন্যান্সিতে 11 থেকে 13 সপ্তাহে আমরা নুকাল ট্রান্সলুসেন্সি সেই সময় দেখি এবং দেখি কখন কখন নুকাল ট্রান্সলুসেন্সি বাড়ে ডাউন সিনড্রোম, কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টের ক্ষেত্রে। আর হাইপার ইকোজেনিক বাল্ব তাদের ক্ষেত্রে হয় আমরা এটাকে মনে রাখতে পারি সিসিডি, সিস্টিক ফাইব্রোসিস, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, ডাউন সিনড্রোম এসব ক্ষেত্রে। এখন আসি পোস্টপার্টাম হেমোরেজ নিয়ে কথা বলবো। পোস্টপার্টাম হেমোরেজ কি, যদি 500 ml এর বেশি ব্লাড চলে যায় তখন সেটাকে ডেলিভারি করে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলি। প্রাইমারি হেমোরেজ পোস্টপার্টাম হেমোরেজ কখন বলবো, 24 ঘন্টার মধ্যে যদি হয়। সেকেন্ডারি কখন বলবো, 24 থেকে 24 সপ্তাহ মানে আওয়ারের পর থেকে 12 সপ্তাহ পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। প্রাইমারি পিপিএস এর পদের ক্ষেত্রে আমরা 4টা টি জানি, অ্যাটনোসিটি যদি টিস্যু রিটেইন থাকে, ট্রমা যদি থাকে, দ্যাট মিন জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন এবং থ্রম্বিং কোয়াগুলেশন, এগুলো হলে তখন প্রাইমারি পিপিএস এর আমরা কজ হিসেবে সেটাকে চিন্তা করি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবিসি ম্যানেজমেন্ট, আইভি সিন্টোসিন বা অক্সিটোসিন দিতে পারি, আর আইএম কার্বাক্লোজ বা প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা দিতে পারি। এছাড়া আমাদের যদি তারপরে দেখি মানে না হয় তাহলে আমরা অন্যান্য প্রসিডিউরে যেতে পারি, যেমন বিলিয়ন সুচার, আমরা ইন্টার্ন আর্টারি লাইগেশন করতে পারি, ইন্টারনাল আইলাক আর্টারি এগুলো করতে পারি। তারপরেও যদি দেখি কন্ট্রোল করা যায় না তখন কিন্তু হিস্টেক্টমি লাইফ সেভিং পারপাস হিসেবে আমাদের করা লাগতে পারে। এখন আসেন ব্রেস্ট ক্যান্সার। তাহলে ব্রেস্ট ক্যান্সার আমরা কি বলছিলাম, ফিমেলের ক্ষেত্রে সবচেয়ে কমন, তাই না? ফিমেলের ক্ষেত্রে সবচেয়ে কমন 47 থেকে 83 বছর বয়স যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় এরকম হয় এবং তাদের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাম 3 বছর পরপর করতে বলি। তার পরবর্তী নাইস গাইডলাইন কি বলে, নাইস গাইডলাইন এরকম যাই হোক না কেন সেক্ষেত্রে রেফার করতে বলে। কখন আপনি রেফার করবেন না, যদি এই ধরনের জিনিসগুলো থাকে জাস্ট সিঙ্গেল স্টার এটুকু দিয়ে পড়বেন যে এইসব ক্ষেত্রে নিচের এই ঘটনাগুলোর ক্ষেত্রে 40-এর কম, বায়োলেটারাল ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? তাহলে এরকম না হলে সাধারণত রেফার না করলেও চলে। এগুলো জাস্ট একটা রিডিং। সিমেন অ্যানালাইসিস, সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে নরমাল সিমেনের ক্ষেত্রে আমরা পিএস কত থাকে, মোটিলিটি, মরফোলজি কি কি থাকে, একটু মোটিলিটি, ভাইটালিটি, এই দুটো জিনিস ভালো করে করতে হয়। প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা কি কি জিনিস প্রেসক্রাইব করতে পারি, কি কি পারি না, অ্যান্টিবায়োটিক কোনগুলো আমরা কন্ট্রাইন্ডিকেটেড, কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো কন্ট্রাইন্ডিকেটেড, এই কন্ট্রাইন্ডিকেটেড অ্যান্টিবায়োটিকগুলো এখান থেকে আমাদেরকে জানতে হয়। আর তেমন কিছু এখান থেকে না জানলেও চলে। ইনজেক্টেবল কন্ট্রাসেপশন যেটা, সেটার নাম ডিপো-প্রোগ্রা, এটা ইউকেতে খুব কমনলি পাওয়া যায়। এটা আইএম দেই আমরা 12 সপ্তাহ পর পর দিই, তাহলে এটা 12 সপ্তাহ পর পর আমাদেরকে দিতে হবে। যদি আমরা যে কোনো জিনিসই দিই তাহলে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ইরেগুলার ব্লিডিং হয়, এটা একটা ইম্পর্টেন্ট কথা এবং এটা নট কুইকলি রিভার্সিবল। সাথে সাথে যে ফার্টিলিটি রিগেইন করে ব্যাপারটা তা না, টু ভ্যারিং পিরিয়ড অফ টাইম এটা কিন্তু লাগে। এখন আসি মেনোরেজিয়া। মেনোরেজিয়ার কথা আমরা এর আগের দিন বলছিলাম যে যদি ব্লিডিং বেশি হয়, 80 ml এর বেশি হয়, সেটাকে আমরা মেনোরেজিয়া বলছি। 80 ml এর যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন করতে হয়, সিবিসি এবং আদার্স কিছু এক্সামিনেশন করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান হিসেবে আমরা কি কি দিই, আমরা ফার্স্ট লাইন 3টা কথা জাস্ট এখানে হচ্ছে আমরা ইন্ট্রাইট্রান সিস্টেম দিতে পারি ফার্স্ট লাইন হিসেবে। এছাড়া আমরা ওসিপি, ট্রাকবিল, মেফেনামিক অ্যাসিড এগুলো ইউজ করতে পারি এবং থার্ডলি নরমিস যেটা আমরা মানে দিব, এবং এটা নিউলি ম্যারিডদের ক্ষেত্রে আমরা দিই এবং সেটা ইমিডিয়েটলি অ্যাকশন আর কি ব্লিডিংটাকে স্টপ করে। তাহলে মেনোরেজিয়ার কারণগুলো কি কি সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ডিসফাংশনাল রিটার্ন ব্লিডিং, ফাইব্রয়েড হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে ট্রিটমেন্ট পারে, তিনটা কি বললেন, 1 2 3 বলে সিরিয়ালি? ইন্ট্রাইট্রান সিস্টেম, ওসিপি আর কি এই যে নর্দিস্টান, তিনটাই লেখা আছে দেখেন। এই যে ইন্টারটেন সিস্টেম বা মিরেন, এটা ফার্স্ট। এখন আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি, ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন আমাদেরকে করতে হয়। তাহলে এখান থেকে এতটুকু যথেষ্ট। চেস্ট এক্সরে আমরা করি। এছাড়া মানে চেস্ট এক্সরে যদি নরমাল হয় তাহলে আমরা ডুপ্লেক্স ডপলার করতে পারি। ডুপ্লেক্স ডপলার করে আমরা দেখতে পারি যদি চেস্ট এক্সরে নরমাল হয়। এছাড়া আমাদের ডিসিশন নিতে হয় ভেন্টিলেশন পারফিউশন রেশিও, সেই স্ক্যানটা করে অথবা সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম করে আমরা দেখতে পারি। তাহলে সিটিপিএ বা সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম এটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে এটা করলে একটা লাইফ টাইম রিস্ক থাকে ম্যাটারনাল ব্রেস্ট ক্যান্সার ডিউ টু ইফেক্ট অফ রেডিয়েশন। আর ভেন্টিলেশন পারফিউশন রেশিও যেটা, এটা স্লাইটলি ইনক্রিজ করে দ্য রিস্ক অফ চাইল্ডহুড ক্যান্সার। তাহলে কনফার্মিং ডিপ ভেনাস থ্রম্বোসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যাজ ইট মে প্রোভাইড ইনডাইরেক্ট এভিডেন্স অফ দ্য পালমোনারি এম্বোলিজম। তাহলে আমাদের ডিপ ভেন থ্রম্বোসিস এটা কিন্তু ওদের দেশে মানে মানে কমন, মোটামুটি কমন। আমরা জানি প্রেগন্যান্সি একটা হাইপার কোয়াগুলেবল স্টেট এবং এটা এই ডিপ ভেন থ্রম্বোসিসটা কখন হয় ওদের দেশে মোটামুটি লাস্ট টাইম স্টারের দিকে এটা কমন। তাহলে এই দুইটা লাইন ইনফিনিটি স্টার। প্যাথোফিজিওলজি কি, যেহেতু 7 8 10 এবং ফিব্রিনোজেন লেভেলটা বাড়ে, প্রোটিন এসটা কমে যায় এবং ইউট্রাস প্রেস করে ইনফ্রাভেনা থাকে, এই জন্য ভেনাস স্ট্যাটিস হয় লেখে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ওয়ারফারিনটা কন্ট্রাইন্ডিকেটেড এবং হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা সাবকিউটেনিয়াসলি দিতে পারি। এখন আসি ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম কি, যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করে তারা দেখা যায় ওভারিতে স্টিমুলেশনের জন্য বিভিন্ন ইনজেকশন ইউজ করে। গোনাডোট্রপিন গুলো দিলে তখন বেশি স্টিমুলেটেড হয়ে গেলে অনেক ফলিকল ডেভেলপ করে যায়, যেটাকে আমরা ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বলি। কারণ বেশি বেশি ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আসে, শুধু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন না, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আসে। তারা মেমব্রেন পারমিয়াবিলিটিটাকে বাড়ায় দেয়, ফ্লুইডটা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে চলে যায় এবং তখন দেখা যায় ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমটা ডেভেলপ করে যায়। আরসিজি কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করেছে কি, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। মাইল্ডের ক্ষেত্রে প্রথমে পেটে ব্যথা হয়, ব্লটিং হয়। মডারেটের ক্ষেত্রে এর সাথে নশিয়া, ভমিটিং এগুলো হয়, আল্ট্রাসাউন্ডে অ্যাসাইটিস পায়। সিভিয়ারের ক্ষেত্রে অ্যাসাইটিস, অলিগোরিয়া এবং হেমাটোক্রিট বেড়ে যায় 45 এর বেশি এবং হাইপোপ্রোটিনিয়া হয়। ক্রিটিক্যালের ক্ষেত্রে কি হয়, এগুলোর সাথে সাথে থ্রম্বোএমবোলিজম, এআরডিএস, অ্যানিউরিয়া, টেন্স অ্যাসাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। তাহলে আমরা ওভারিয়ান এনলার্জমেন্টের ক্ষেত্রে বা ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে প্রথমে জানলাম ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। এরপর একটু ওভারি রিলেটেড আরেকটা ডিজিজ পলিসিস্টিক ওভারি করব। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে কি, পলিসিস্টিক ওভারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আসি, 5 থেকে 20% ক্ষেত্রে এটা কমন হলেও আমাদের প্রথম কথা লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে ওয়েট রিডাকশনটা আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট, এটাই 1 নম্বর কথা, ইনফিনিটি স্টার। এছাড়া আমরা ওসিপি দিতে পারি। এছাড়া আমরা হার্সিটিজম বা আদার্স প্রবলেম যদি অ্যাসোসিয়েটেড থাকে, এই জন্য আমরা এগুলোকে কমানোর জন্য 3rd জেনারেশন ওসিপির পাশাপাশি কোপাইরিনিডল দিতে পারি। আর দিতে পারি টপিক্যাল ইফ্লোরনিথিন। টপিক্যাল ইফ্লোরনিথিন হার্সিটিজম এবং অ্যাকনির জন্য আমরা ইউজ করতে পারি। এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে যেহেতু ইনফার্টিলিটি, সেক্ষেত্রে একই কথা, ওয়েট রিডাকশন করতে হবে। মেটফর্মিন, ক্লোমিফেন আমরা এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারি।
মেটফর্মিন কিন্তু এটা ফার্স্ট লাইন ড্রাগ না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা আমরা ক্লোমিফেনের সাথে মেটফর্মিন এবং ক্লোমিফেন একসাথে ইউজ করতে পারি ওবেস পার্সনদের জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ফিচার এবং ইনভেস্টিগেশন, তাহলে এরা কি নিয়ে আসে? সাবপার্টিটি, ইনফার্টিলিটি, মিনিস্ট্রাল ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে, একনি হার্সিজম, এছাড়া অ্যাকান্থ্রোসিস নিগ্লিগেন্স, একদম ন্যাপ অফ দ্য নেকে গ্রে ব্রাউন ভেলভেটি অ্যাপিয়ারেন্সে একটা থিকনেস থাকে, তাহলে সেটাকে বলা হয় অ্যাকান্থ্রোসিস নিগ্লিগেন্স। তাহলে এই যেগুলো আর কি থাকে, আমরা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এফএসএস, এলএইচ এগুলো আমরা করি। এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স দেখি, এলএইচ এফএসএস রেশিওটা অল্টার হয়ে যায়, টেস্টোস্টেরন করে দেখতে পারি আমরা। এগুলা করে ওভারঅল হাইপারপ্রোলেক্টিনিমিয়া থাকে, এজন্য প্রোল্যাক্টিন হরমোন আমরা এগুলাতে করে দেখি। এছাড়া ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, সেটা দেখার জন্য আমাদের কিন্তু ওজিটিটি করতে হবে। এখন আসি ওভারি রিলেটেড আরেকটা ডিজিজ, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর। এটার কজটা মেইনলি ইডিওপ্যাথিক কজ, এছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপি, অটোইমিউন কজগুলো অ্যাসোসিয়েটেড থাকে। আমরা যদি চিন্তা করি প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর, সেই ক্ষেত্রে পেশেন্ট কি নিয়ে আসে? তার যেহেতু ওভারি থেকে ফলিকল ডেভেলপ করছে না, এস্ট্রোজেন প্রজেস্টেরন নাই, এই কারণে তার ভেসোমোটর সিম্পটমগুলো অ্যাপিয়ার করে, লাইক হট ফ্লাশ, নাইট সুয়েট এগুলো। পেশেন্ট সেকেন্ডারি অ্যামেনোরিয়া, ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে, এবং এদের ক্ষেত্রে গোনাডোট্রপিন যদি দেখি হাই এফএসএস থাকে, লো এএমএস থাকে। ছোট ছোট কিছু কথা বলি। অ্যামনিওসিনথেসিস, অ্যামনিওসিনথেসিস কি? অ্যামনিওসিনথেসিস হচ্ছে ফিটাল অ্যাবনর্মালিটিটাকে ডিটেক্ট করার জন্য আমরা কি কাজ করি? আমরা প্রিনাটাল জেনেটিক স্ক্রিনিং এর মধ্যে কিছু জিনিস করতে পারি, তার মধ্যে অ্যামনিওসিনথেসিস একটা। সেই অ্যামনিওসিনথেসিস আমরা দেখা যায় 15 সপ্তাহ আগে করি, এবং এই অ্যামনিওসিনথেসিস অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসিডেট করে আমরা 20 ml অ্যামনিওটিক ফ্লুইড নেই ট্রান্সডার্মাল নিডল দিয়ে আল্ট্রাসোনোগ্রাফ গাইডেন্সের মাধ্যমে। তারপরে যে ফিটাল সেলগুলো পাই, সেই ফিটাল সেলগুলো আমরা পরীক্ষা করে দেখি। তাহলে এই যে আমরা ট্রান্সডার্মাল নিডল অ্যাসিডেশন করে আমরা দেখতেছি, তাহলে 20 ml ফ্লুইড নিয়ে তখন কি ফিটাসের সমস্যা হতে পারে না? সেই সমস্যার পরিমাণ খুবই কম, ফিটাল লস হয় মাত্র 1% ক্ষেত্রে। 1% ক্ষেত্রে মাত্র লস হয়। তাহলে আমাদের কি 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 মানে কন্ডিশন আমরা এটার মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি? নিউরাল টিউব ডিফেক্ট, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, এবং ইনভার্ট ইরোর অফ মেটাবলিজম যদি থাকে, অ্যামনিওসিনথেসিস করে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি। এখন আসি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কাদের হয়? রিস্ক ফ্যাক্টরটা ইনফিনিটি স্টার। তাহলে যাদের ওবেস পারসন, নারী আর্লি মেনার্কি, লেট মেনোপজ, যাদের পলিসিস্টিক ওভারি থাকে, আনোপস স্ট্রোজেন থাকে, ট্যামোগ্লুপেন এগুলো যাদের থাকে, পিসিওএস যাদের থাকে, তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। ফিচারের ক্ষেত্রে যদি আসি, তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা ক্ষেত্রে হয় পোস্টমেনোপজাল ব্লিডিং হয়, এটাকে ট্রাফিক সিম্পটম। প্রিমেনোপজাল ওমেন যারা থাকে তাদের ইন্টারমিউস্টাল ব্লিডিং হতে পারে, এছাড়া পেইন এবং ডিসচার্জ, যেটা খুব আমার আনইউজুয়াল একটা ফিচার। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রথমে টিভিএস করে দেখতে পারি, তখন দেখবো থিকনেসটা লেস দ্যান 4 মিলিমিটার, এবং হাই মানে লেস দ্যান 4 মিলিমিটার তো হয়, তখন আমরা হিস্টোস্কোপি এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিয়ে দেখি, তখন আপনাকে বলে দিবে যে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করবো? এটার ক্ষেত্রে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সার্কিংওফারেক্টমি, এছাড়া আর কোনো উপায় নেই। এখন আসি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কি? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে যার স্মল ডোজ অফ ইস্ট্রোজেন আমরা দিতে পারি, প্রোজেস্টেরনের সাথে অ্যাসোসিয়েটেড, যাদের ইউট্রাস আছে। যদি ইউট্রাস না থাকে, তাহলে এই চারটিতে আমরা কি দেই? ইস্ট্রোজেন দিই। তাহলে ইন্ডিকেশন কি? কখন আমি হরমোন রিপ্লেসমেন্ট দিচ্ছি? যাদের ভেসোমোটর সিম্পটম যেমন হট ফ্লাশ, ইনসমনিয়া, হেডেক এগুলো অ্যাপিয়ার করে, তাদের ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা দিতে পারি। এতে যে সুবিধা, যে মেইন ইন্ডিকেশন ভেসোমোটর সিম্পটমটা কমে যায়, এছাড়া তার যে অন্যান্য ভ্যাজানাল অ্যাট্রোপিও ডেভেলপ করে, তখন আমরা ভ্যাজানাল অ্যাট্রোপিতে টপিক্যাল ইস্ট্রোজেন দিই। আর আদার বেনিফিটের কথা যদি চিন্তা করি, তাহলে কি হয়? কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনাটা কমে যায়। সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্ট হচ্ছে এগুলো যদি আমি দিই, নওশিয়া, ব্রেস্ট টেন্ডারনেস, ফুড রিটার্ন, ওয়েট গেইন হতে পারে। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার হচ্ছে পটেনশিয়াল কমপ্লিকেশন। এই চারটি দিলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ভেনাস থ্রম্বোএমবোলিজম, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে। তাহলে এই চারটি দেওয়ার ফলে ব্রেস্ট কার্সিনোমার ঝুঁকিটা বেড়ে যায়, এটা আমাদের মনে রাখার একটা অন্যতম কিন্তু জায়গা। আচ্ছা, এটা পড়ো না কেন? সার্ভাইকাল ক্যান্সার নিয়ে একটু কথা বলি। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অলরেডি কথা বলছিলাম এসপিভি ভ্যাকসিনেশনের সময়। তাহলে 60 বছরের বেশি যারা, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারটা সবচেয়ে কমন। স্কোমাস সেল কার্সিনোমাটা আমরা দেখি 80% ক্ষেত্রে, এছাড়া অ্যাডেনোকার্সিনোমা 20% ক্ষেত্রে পাওয়া যায়। ফিচার কি? আমরা দেখা যায় মানে পোস্ট পার্টাল ইন্টারমিউস্টার অথবা পোস্ট মেনোপজাল ব্লিডিং এবং পারভার্জনাল ডিসঅর্ডার নিয়ে আসে। কি কারণে হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18, 33 এগুলোর জন্য হয়। এটাই মেইন কথা, বাকিগুলো জাস্ট জেনে রাখবেন ইনফিনিটি স্টার। এটার জন্য আমরা কি দেই? সেই একই কথা, আমরা এসপিভি ভ্যাকসিনেশনটা দিই। তাহলে আমরা যখন এটা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করি, তাহলে বর্ডার লাইন আমরা মানে কিছু বিষয় পাই। সেই বিষয়গুলো কি? বর্ডার লাইনের ক্ষেত্রে আমরা দেখি স্যাম্পল নিয়ে যখন আমি টেস্ট করি এসপিভি স্ক্রিনিং এর জন্য, তখন আমরা দেখি বেজাল 1/3 এফেক্টেড হয়েছে বর্ডার লাইনের ক্ষেত্রে। তাহলে যদি নেগেটিভ হয়, তাহলে রুটিন রিকলে পাঠাবো, পজিটিভ হওয়ার সাথে সাথে কলপোস্কোপি। যে পেশেন্টের এসপিভি নেগেটিভ, তাহলে আমার কি করতে হবে? সে আবার পরে আসবে। যার পজিটিভ, তার কি কোনো উপায় আছে? তার উপায় হচ্ছে কার্সিনোমার দিকে সে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি করে কলপোস্কোপি করতে হবে। মডারেট ডিসক্যারোসিস যদি হয়, তাহলে আমি তখন ধরে নিব এটা CN2 কলপোস্কোপির জন্য রেফার করব। সিভিয়ার যদি হয়, তাহলে এটা CN3 কলপোস্কোপির জন্য রেফার করব। মডারেট কখন বলবো? যখন 2/3 এপিথেলিয়াম এফেক্টেড হবে। সিভিয়ার কখন বলবো? যখন ইন্টার এপিথেলিয়াম এফেক্টেড হবে। আর এই গেল কয়েকটা বিষয় সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর ক্ষেত্রে। 25 থেকে 49 বছর বয়সী যারা, তাদের 3 বছর পর পর স্ক্রিনিং করবো। 50 থেকে 60 বছর, তাদের 5 বছর পর পর স্ক্রিনিং করবো। এই দুইটা কথা 100 গুণ ইনফিনিটি স্টার, 100 গুণ, এবং এই কথাটাও 100 গুণ ইনফিনিটি স্টার। কিভাবে আমরা করি? আমরা যে কাজটা করি, লিকুইড বেসড সাইটোলজি বা প্যাপ স্মিয়ার এভাবে আর কি করি। তাহলে লিকুইড বেসড সাইটোলজি করলে তার সুবিধা কি? লিকুইড বেসড সাইটোলজি নিলে ইনঅ্যাডিকুয়েট স্মিয়ার আসার সম্ভাবনা কম, এবং এটার হাই সেন্সিটিভিটি এবং স্পেসিফিটি আছে। কথা বলি পিআইডি। তাহলে পিআইডি কি? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা কি দিয়ে হয়? ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, মোস্ট কমন কজ অফ দ্য পিআইডি ইন ইউকে। এটা পরীক্ষায় আসে, পরীক্ষা সরাসরি আসবে মোস্ট কমন কজ অফ দ্য পিআইডি ইন ইউকে। তাহলে সবচেয়ে কমনেস্ট অর্গানিজম কি? ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। তারপরে আমরা আসি, যদি এরকম আদার্স অর্গানিজম গুলো জানার পাশাপাশি ফিচার কি? এদের পেটে ব্যথা থেকে, জ্বর থেকে, ডিসপ্যারানিয়া, ডিজুরিয়া, মিনিস্ট্রাল ইরেগুলারিটি এগুলো আমি আসে। ইনভেস্টিগেশন কি? আমরা ক্লামাইডিয়া এবং গনোরিয়ার স্ক্রিনিং আমরা করতে পারি। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাইল্ড কেসে আমরা মানে এগুলা কি অল্পতেই ট্রিটমেন্ট আসলে শুরু করা উচিত, বেশি লেট করা উচিত না। তো এই জন্য আমরা ওরাল অফ্লক্সাসিন, মেট্রোনিডাজোল অথবা ইন্ট্রামাসকুলার সেফট্রাক্সিন, ডক্সাইক্লিন এগুলো আমরা ইউজ করতে পারি। আর যদি যেটা মানে সাজেস্ট করে, যদি কারো আইডি পড়া থাকে এবং তার পিআইডি হয়, তাহলে আমরা মাইল্ড কেসে আইসিডি রিমুভ করবো না। যদি মাইল্ড কেসের ক্ষেত্রে আমি আবার রিপিট করছি, আইডি রিমুভ করবো না। এরপর আসি কমপ্লিকেশন কি কি হতে পারে? ইনফার্টিলিটি, পেলভিক পেইন, এক্টোপিক প্রেগন্যান্সি, এগুলো পিআইডির জন্য কিন্তু হতে পারে। ক্লামাইডিয়া নিয়ে মাইক্রোবায়োলজিতে পড়ানোর কথা, আমি আশা করছি ক্লামাইডিয়া নিয়ে তো মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছে, তাই না? পড়াইছে না? জি আইডি নিয়ে একটু কথা বলি। আইডি আমরা স্টার যদি মানে কাউকে দেই, তাহলে ইমিডিয়েটলি সেটা এফেক্টিভ
এছাড়া আমরা মানে আর কি কি জিনিস মানে ই করতে পারি, আইডির ক্ষেত্রে আইডি এবং ইন্টারনেট সিস্টেম দুইটাই 99% ইন্টারনেট সিস্টেমের আরেক নাম কি মিরে না, এবং এগুলো দিলে কি ঘটনা ঘটে, এরা স্পার্ম মোটিলিটি এবং সার্ভাইভালকে কমায় দেয়। তাহলে আইডি হচ্ছে ইফেক্টিভ ইমিডিয়েটলি ইনসার্শনের সাথে সাথে, ইন্টারনেট সিস্টেম এটা রিলাইট আপন আফটার 7 days, মিরে না আপনার 7 দিন পরে, আইডি দিলে সাথে সাথে ইফেক্টিভ, মিরে না 7 দিন পরে ইফেক্টিভ। পটেনশিয়াল প্রবলেম কি দেখা যায়, ছোটবেলায় গ্রামে একটা মিথ আছে যে এগুলো পারফোরেশন নাকি হয়ে মাথা পর্যন্ত চলে যায়, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। তো এরকম তো আসলে কখনোই ঘটতে পারে না, ইউট্রাস কি পারফোরেট হয়ে এর উপরে বিভিন্ন বডির মধ্যে ঘুরে বেড়ায় এরকম কি বিষয় তা না, কিন্তু আমি যদি ঠিকমতো ইনসার্শন না করতে পারি তাহলে পারফোরেট হতে পারে 1000-এ 2 জন। এটা মানে মনে রাখবেন, পরীক্ষাতে 1000-এ 2 জন এটা না আসে, পরীক্ষাতে আসতে পারে 500 জনে 1 জন, আবার আসতে পারে 250 জনে 0.5, এরকম মানে ভাবে বিভিন্ন ভাবে এই মানে অ্যামাউন্টটাকে আপনাদের সামনে ইন্টারপ্রিট করতে পারে। আর পরে একটা কথা বলা আছে যে ফার্স্ট 20 দিন কেউ যদি কন্ট্রাসেপশন ইউজ না করে, আইসিডি ইউজ করে, আইসিডি ইউজ করলে প্রথম 20 দিনের মধ্যে পিআইডি হওয়ার চান্সটা বেশি, এবং এটা এক্সপালশন রেট কত, 20 জনে একজন মানে এক্সপালশন হতে পারে, এটা মাস্ট মনে রাখবেন, ঠিক আছে? প্রথম 3 মাসে কি হয়, 20 জনে একজনে এক্সপালশন হয়ে যেতে পারে। তাহলে কন্ট্রাসেপটিভের ক্ষেত্রে কোনটা কখন ইফেক্টিভ একবার লিখে দেওয়া হয়েছে, আইডি ইনস্ট্যান্ট ইফেক্টিভ, প্রজেস্টেরন অনলি পিল 2 দিন পরে ইফেক্টিভ হয়, কন্ট্রাসেপশন ইনজেকশন ইমপ্লান্ট ইন্টারটেন সিস্টেম ইউজুয়ালি 7 দিন পরে যে ইফেক্টিভ নেক্সটটা তার শুরু হয়। পিউরপার পাইরেক্সিয়া, দিস ইজ দ্য মেইন কজ অফ এন্ডোমেট্রাইটিস। কি কি কারণে হয়, তাহলে এন্ডোমেট্রাইটিস এর মোস্ট কমন কজ, এছাড়া ইউটিআই, উন্ড ইনফেকশন, মাস্টাইটিস, ভিনাস থ্রম্বোএম্বোলিজম, এগুলো কিন্তু পিউরপার পাইরেক্সিয়া করে। এগুলো কি কাজ করে, ডেলিভারির পরে একটা মায়ের জ্বর আসছে, কি কারণে, এগুলো কারণে হয়। এবং আমরা যদি দেখি এন্ডোমেট্রাইটিস সাসপেক্ট করি তাহলে হসপিটালাইজেশন করে ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক স্টার্ট করাই ভালো, অ্যাজ লাইক ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম। মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে কি ঘটনা, হাইড্রোটিক হরমোন এরা কি কাজ করে, এরা দেখা যায় পেইনলেস পারভাইজানাল ব্লিডিং নিয়ে আসে, এবং এদের ক্ষেত্রে বিটাইসিস যেটা বেশি থাকে, দেখা যায় টিএসএস টাও বেশি থাকে, কারণ এটা এই হরমোন দুইটা একজনের সাথে আরেকজন মিমিক করে। কয়েক ধরনের হতে পারে, কমপ্লিট হাইড্রোটিক হরমোন, পার্শিয়াল হাইড্রোটিক হরমোন এবং কোরিওকার্সিনোমা। কমপ্লিট যদি হয় হাইড্রোটিক হরমোন, যেটাকে আমরা বিনাইন প্রোপ্লাস্টিক ম্যাটেরিয়াল বলি, যার বিনাইন ম্যালিগন্যান্ট পটেনশিয়াল আছে, এখানে দেখা যায় এমটি সিঙ্গেল স্পার্ম দিয়ে মানে ফার্টিলাইজ হয়, মানে অ্যান্ড্রোজেনেসিসের একটা ব্যাপার আছে। তাহলে এই সময় কি হয়, পেশেন্টের ব্লিডিং হয় ফার্স্ট অথবা সেকেন্ড টাইম স্টারে, এবং এই সিমটমগুলো অ্যাপিয়ার মানে বেশি এক্সাজারেটেড হয়, যেমন হাইপারিমেসিস এর মতো সিমটমগুলো কোথায় কোথায় পারে, টুইন প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, তারপরে যাদের হচ্ছে মোলার টুইন আর মোলার প্রেগন্যান্সিতে কিন্তু হাইপারিমেসিসটা বেশি হয়। এছাড়া হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম আমরা পেতে পারি, কেন পেতে পারি একটু আগে বলেছি, টিএসএস হরমোন মিমিক করে এসিডির সাথে। তাই ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি আমরা আর্জেন্ট রেফার করে দিব, এবং আমাদের মেইন প্রোটোকল থাকবে ইভাকুয়েশন এন্ড মানে কিউরেটিস, সেই সাথে ইফেক্টিভ কন্ট্রাসেপশনটা আমরা মানে তাকে রিকমেন্ড করবো, আমরা পরবর্তী 12 মাস সে যেন প্রেগনেন্ট না হয়, প্রেগনেন্সি থেকে অ্যাভয়েড করার জন্য। এরপরে আসি যে ডুপ্লিকেশন যদি হয়, হ্যাপ্লয়েড স্পার্ম, হ্যাপ্লয়েড মানে দুইটা স্পার্ম অথবা ওয়ান স্পার্ম যদি ডুপ্লিকেশন হয় তাহলে কি ঘটনা ঘটে, তাহলে 2% ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া যে আমাদের ট্রিপ্লয়েডের যে বিষয় 69XXX অথবা 69XXY এবং ফিটাল পার্ট, এগুলো আমরা কখন পাই, পার্শিয়াল মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা পাবো। রিকারেন্ট মিসক্যারেজ, দুইটা অথবা তিনটা, ঠিক আছে, তিনটা অথবা তার বেশি যদি মিসক্যারেজ হয় সেটাকে আমরা বলি রিকারেন্ট মিসক্যারেজ অথবা আরপিএল, 1% ওমেনদের ক্ষেত্রে হয়, এটা 1% ওমেনদের ক্ষেত্রে আমরা পাবো। আপু আরপিএল দুইটা অথবা এর বেশি নিছে? হ্যাঁ, আমরা দুইটা দুইটা অথবা তার বেশি বলি, অথবা তিনটা অথবা তার বেশি, দুইটা ইনফরমেশন আপনি জেনে রাখবেন। কি কি কারণে হয়, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিওয়েড সিনড্রোম, এন্ডোক্রাইন যদি ডিসঅর্ডার থাকে, যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নাই, পিসিওএস আছে, তাদের ক্ষেত্রে ইউরাইন অ্যাবনরমালিটি যদি হয়, প্যাটার্নাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি যদি হয়, স্মোকিং, এসবের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমটা হয়। তাহলে কি কি দিতে হয়, আমরা একটু আগে বলেছিলাম রোডোজাস্পিন এবং লো মলিকুলার হেপারিন। আচ্ছা, ডাউন সিনড্রোমের রিস্কটা করতে হবে 1000 জনে একজন, ঠিক আছে, এরকম করে আর কি 30 বছর, দেন ডিভাইডেড বাই 3 এভরি 5 ইয়ার, মোটামুটি 35 বছর যাদের, এই জিনিসটা একটু জেনে রাখেন, ঠিক আছে? রিস্ক এট 30 ইয়ার, 30 বছর রিস্ক কত, 1000 জনে একটা বাচ্চা ডাউন হতে পারে, যে মায়ের বয়স 35 তার 350 জনের মধ্যে একজনের হতে পারে, 40 বছর বয়সী মায়েদের 100 জনে একজন, এবং 45 বছর হলে 30 জনে একজন, এরকম বাচ্চাদের ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এটা মহা ইম্পর্টেন্ট একটা পড়া। কেন হয় আপনারা জানেন, নন লিডাকশন, রবারটসন এন্ড ট্রান্সপোর্টেশন, মোজাইকিজম, এগুলোর জন্য হতে পারে। তাহলে পার্সেন্টেজ এবং রিস্ক অফ রিকারেন্সটা সিঙ্গেল স্টার দিয়ে করবে। এখন আসে অলিগোহাইড্রোমিয়া, যদি এফআই লেস দেন 5 থাকে তাহলে আমরা মানে বলি, অথবা 500 ml এর কম যদি ফ্লুইড থাকে 32 এবং 36 সপ্তাহের মধ্যে, সেটাকে আমরা অলিগোহাইড্রোমিয়া বলবো। তাহলে এটা কি মানে হলে কি হয়, প্রিম্যাচুর মানে কি 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 থাকতে পারে, এই যে প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন, রেনাল প্রবলেম, আইজিআর, তারপরে পোস্টটার্ম জেস্টেশন, প্রিক্লাম্সিয়া, এগুলো হয় এদের। এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড এন্ড স্টোমা যদি আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি থাকে তাহলে এন্ডোমেট্রিওসিস বলে। 10 থেকে 15% ওমেনদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসটা হতে পারে। কি কি ফিচার, এদের অনেক ডিসমেনোরিয়া হয়, অনেক ডিসমেনোরিয়া, ক্রনিক পেলভিক পেইন ডিসমেনোরিয়া, ডিপ ডিসপ্যানুরিয়া, সাবফার্টিলিটি, এগুলো কমপ্লেইন আসবে। লেস কমন সিম্পটম কি দেখা যায়, ইউরিনারি সিম্পটমগুলো এদের অত বেশি ফিচার না, কিন্তু এরা ডিসমেনোরিয়া, ইনফার্টিলিটি, ডিসপ্যানুরিয়া, এগুলো নিয়ে আপনার কাছে আসবে। ল্যাপারোস্কোপি এটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, ইনফিনিটি স্টার ল্যাপারোস্কোপি এর ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, এবং তার পরবর্তীতে আমরা পেইন কমানোর জন্য এনএসআইডি দিতে পারি, ওসিপি দিয়ে সাইজটাকে ছোট করতে পারি, প্রজেস্টেরন দিতে পারি, জেনারিস অ্যানালগ দিয়ে। এগুলো করলে কি হবে, পেশেন্টের জেনারিস অ্যানালগ দিলে সিরো মেনোপজ তৈরি হবে, অথবা আই টাইটেন সিস্টেম, এগুলো দিলে পেশেন্টের পিরিয়ডটা হবে না। তাহলে পিরিয়ড না হলে কি হবে, তখন তার পেইনটা হবে না। তাহলে এই যে তার এরকম একটা মানে পিরিয়ডটাকে অফ রাখা, এটাকে সিরো মেনোপজ অথবা সিরো প্রেগন্যান্সি বলে। এরকম একটা স্টেট আমরা তৈরি করতে পারি জেনারিস অ্যানালগ দিয়ে, ইন্টাইটেন সিস্টেম দিয়ে, এগুলো দিয়ে, এবং সেই সাথে সিম্পটোমেটিক ম্যানেজমেন্টের মাধ্যমে পেশেন্টের এটাকে আমরা রিলিফ করতে পারি। তাও যদি না হয় তাহলে ল্যাপারোস্কোপিক এক্সিশন দিয়ে লেজার ট্রিটমেন্ট আমরা করতে পারি, আমরা ওভারিয়ান সিস্টেক্টমি করতে পারি, এগুলোর মাধ্যমে ফার্টিলিটিটা এনহ্যান্সমেন্ট হয়। আচ্ছা, কনসেন্ট চিলড্রেন, চিলড্রেনের ক্ষেত্রে মানে স্পেশাল ল, যেটা আমরা বলেছিলাম যে 16 বছরের নিচে বাচ্চারা মানে সেক্সুয়াল অ্যাবিলিটি বা কন্ট্রাসেপশন মানে ইউজ করার জন্য আপনাকে মানে দিতে পারবে না। 16 বছরের উপরে তখন কি হবে, তখন তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং কন্ট্রাসেপশন ইউজ করার জন্য তারা যে কনসেন্ট দিতে পারবে, এটাকেই স্পেশাল ল বলা হয়। এই জায়গাটা ভালো করে আর কি জানতে হবে। এখন আসি স্টেরিলাইজেশন, মেল স্টেরিলাইজেশন ভ্যাসেক্টমি, যার ফেলিউর রেট খুবই কম, 2000-এ একজন, এটা ইনফিনিটি স্টার, এটা পরীক্ষাতে দিয়ে দেয়। ফিমেল স্টেরিলাইজেশনের কথা যদি বলি, সেটার ফেলিউর রেট 200 জনে একজন, ইনফিনিটি স্টার।
এবং আমরা দেখা যায় ফিমেল স্টেরিলাইজেশনটা ল্যাপারোস্কোপিক্যালি করি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। এছাড়া আমরা অনেকগুলো পদ্ধতি ইউজ করতে পারি বিভিন্ন ধরনের। এই যে আমরা মানে ফিমেল স্টেরিলাইজেশন করবো, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সালফিংগেক্টমি করতে পারি, টিউব কেটে ফেলতে পারি। এছাড়া আমরা কি করতে পারি? ফেলোপস রিং নামে একটা কথা আছে, এই রিংটার কথা জানবেন, ফেলোপ রিং ইউজ করতে পারি। এছাড়া ফিলসি ক্লিপ আমরা ইউজ করতে পারি। দুইটা টিউবের ওখানে যে ক্লিপ দিয়ে আসলাম, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখবেন যে আর মানে স্পামটা যেতে পারবে না, সাইডটা আসতে পারবে না, ফার্টিলাইজেশন হবে না। তাহলে স্টেরিলাইজেশনের মেথড কি? একটা ল্যাপারোস্কোপি, এছাড়া ফিলসি ক্লিপ, তারপরে ফেলোপস রিং, সালফিংগেক্টমি, এগুলো আমরা করতে পারি। আর স্টেরিলাইজেশন যদি আমরা করি ফেল হলে, তাহলে কিছু জেনারেল কমপ্লিকেশন অ্যাপিয়ার করতে পারে। আর ফিমেল স্টেরিলাইজেশনের ক্ষেত্রে সাকসেস রেট যদি আমরা কেউ রিভার্স করতে চাই, যে না আমি মানে করেছিলাম ক্লিপটা এখন খুলে ফেলতে চাই, তাহলে এটা রিভার্সেবল যদি করি, তাহলে সাকসেস রেটটা দেখা যায় 50 to 60% ক্ষেত্রে সাকসেস রেট। আর ফিমেল স্টেরিলাইজেশনের ফেল রেট মাত্র 20 জনে একজন। সার্ভাইকাল এক্টোপিনিয়ার কথা বলি, যে ট্রান্সফরমেশন যে জোন আছে একটু সার্ভিসের এখানে, যেখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা কলামনার এপিথেলিয়ামের সাথে মিট করে সার্ভাইকাল ক্যানালের এখানে, সেখানে যদি বেশি স্ট্রোজেন লেভেলটা হয়ে যায়, তখন লার্জ এরিয়া কলামনার এপিথেলিয়ামটা থাকে একটু সার্ভিসের এখানে। তাহলে এটাকে যখন অনেক বেশি কলামনার এপিথেলিয়াম একটু সার্ভিসের এখানে, সেটাকে সার্ভাইকাল এক্টোপিয়াম বলে। তাহলে এরকম হলে পারভাইনাল ডিসচার্জ, পোস্টকয়েটাল ব্লিডিং, এগুলো কিন্তু বেশি হয়। ফিজিক্যাল প্রোফাইলে আমরা কি কি জিনিস দেখি? 5টা জিনিস দেখি। অ্যামনিওটিক ফ্লুইড, ভিটাল টোন, অ্যাক্টিভিটি, ব্রিদিং মুভমেন্ট, রিঅ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, এই কয়টা জিনিস দেখি। এই কয়টা জিনিস জাস্ট দিয়ে রাখবেন। এছাড়া আসেন মায়েদের ক্ষেত্রে কিছু ব্রেস্টের ক্ষেত্রে কিছু ডিসঅর্ডার হয়। কি কি? ফাইব্রোঅ্যাডেনোমা, ফাইব্রোঅ্যাডেনোসিস, ব্রেস্ট ক্যান্সার, মেমোরি ডাক্ট অ্যাক্টেশিয়া, ডাক্ট প্যাপিলোমা, ফ্যাট নেক্রোসিস, ব্রেস্ট অ্যাবসেস, এগুলো হতে পারে। এখানে কিছু কথা কি বলা, যে প্রাইমারি হাইপোগোনাডিজম, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হলে কি হয়, হাইপারগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম হলে কি হয়, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এগুলোর ব্রেস্ট ক্ষেত্রে টিউবের ছকটা কেমন ইম্পর্টেন্ট, মানে কিভাবে করতে হবে এটা? এটা পড়তে হবে না, এটা জাস্ট ডিজিজগুলো আচ্ছা, আপনি জানেন। ঠিক আছে। এখানে কিন্তু এই হরমোনাল প্রোফাইলটা আপনারা এই দুইটা জিনিসের ক্ষেত্রে জানবেন, যে হাইপোগোনাডিজম হলে কি হয়, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, দুইটাই বলে দিচ্ছে। হাইপোগোনাডোট্রপিক তার মানে গোনাডোট্রপিন কম, হাইপোগোনাডিজম গোনার থেকে যে হরমোন আসে সেটা কম। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, তাহলে এই অ্যান্ড্রোজেন যেটা সেটা বেড়ে যাবে, এবং এটা যেহেতু কাজ করতে পারতেছে না, এটাও বেড়ে যাবে। এই জিনিসগুলো জাস্ট একটু করবেন। কালম্যান সিনড্রোমের ক্ষেত্রে আমাদেরকে জানতে হয় এটা হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এই ক্ষেত্রে পেশেন্ট প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসতে পারে, এছাড়া অ্যানোসমিয়া, কালার ব্লাইন্ডনেস, লিপ প্যারেট, এগুলো নিয়ে আসে। তাহলে পেশেন্ট যদি আসে, যে কয়েকটা কথাই ডিলেট পিউবার্টি, হাইপোগোনাডিজম, অ্যানোসমিয়া, এগুলো থাকবে, সেই সাথে পেশেন্টগুলো একটু কালম্যান সিনড্রোম টল হয়। আর এদের গোনাডোট্রপিনটা যদি দেখি, তাহলে গোনাডোট্রপিনটা ইজিলি লো অথবা নরমাল থাকতে পারে। তাহলে এখানে আপনাকে পরীক্ষা হলে কি পয়েন্ট দিয়ে দিবে? অ্যানোসমিয়া। একটা ছেলে আসলো ডিলেট পিউবার্টি এবং তার অ্যানোসমিয়া আছে, তাহলে অ্যানোসমিয়া কার ক্ষেত্রে থাকবে? কালম্যান সিনড্রোমের ক্ষেত্রে থাকবে। এখন আসি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তাহলে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আসলে কি? অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমটা আমরা আসলে কাকে বলবো? টেস্টিকুলার ফেমিনাইজেশন। তাহলে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। তাহলে এই সময় কি হয়? এন্ড অর্গানটা রেজিস্ট্যান্ট থাকে টেস্টোস্টেরনের প্রতি। তাহলে যেহেতু অ্যান্ড্রোজেনটা ঠিকমতো কাজ করতেছে না, সে দেখতে কেমন হয়? ফিমেল লাইক হয়, কিন্তু সে জেনেটিক্যালি কিন্তু ঠিকই মেল। এই জন্য ক্রোমোজোমাল প্যাটার্ন কেমন পাই আমরা? 46XX পাই, যদিও সে ফিমেল ফেনোটাইপ দেখতে। তাহলে রোগীটা আসবে কি? প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে। গোনারটা ইউজুয়ালি গ্রোইনে যে ইনগুইনাল রিজনে যে আটকে থাকে, সুতরাং আনসেন্ডেন্ট টেস্টিস পাওয়া যায়, এবং দেখা যায় এদের বেস ডেভেলপমেন্টটা ঠিকই হয়, কারণ যেহেতু অ্যারোমাটাইজেশন হয় সেই কারণে। আমরা তার এই যে ক্যারোটাইপিং করতে পারি, সেজন্য স্ম্যান নিতে পারি, বাক্কাল স্ম্যান অথবা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে। তারপরে তাকে আমরা কাউন্সিলিং করবো যে সে আসলে মানে মেল, কিন্তু সে ফিমেল হিসেবে এই কারণে রেয়ার হয়েছে। আমাদের কাজ কি? বায়োলেটারাল অর্কিডেক্টমি করা, কারণ এখান থেকে গোনাডোব্লাস্টোমা হয়ে গোনাডাল ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, এবং তার পরবর্তীতে আমরা তাদেরকে স্টুডেন্ট থাকবো। দিস ইজ এ কেস অফ লিম্ফোপ্লাস্টিক সিনড্রোম। অ্যাবডাকশন প্লাসেন্টা, যেটা আমাদের এপিএস এর জন্য একটা রেসপন্সিবল কজ। তাহলে প্লাসেন্টা যদি সেপারেটেড হয়ে যায় আগে তাহলে নরমালি সেপারেটেড প্লাসেন্টা, কিন্তু সে আগে সেপারেট হয়ে গেছে, তাহলে ব্লিডিং হচ্ছে ইন্টারনালি, সেটাকে বলা হয় অ্যাবডাকশন প্লাসেন্টা। তাহলে এটা 200 জনের মধ্যে একজনের হয়। আর কজটা আসলে ঠিকমতো আমরা জানি না, এবং দেখা যায় এটা মনে হয় পড়াইছিলাম এর আগে, যে শক হয় ভিজিবল, মানে শক আউট অফ কিপিং দ্য ভিজিবল লস, পেইন হবে তার, যেহেতু আগে থেকে প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে, তাহলে তার পেইন হবে না? অবশ্যই পেইন হবে। অ্যাবডোমেনে হাত দিলে টেন্স টেন্ডার রিটার্স পাবেন, বাচ্চাটা নরমাল পজিশনেই থাকবে, কিন্তু দেখা যায় এরকম ভিতরে ব্লিডিং হওয়ার কারণে বাচ্চাটা দেখা গেছে মারা যেতে পারে, অথবা ডিস্ট্রেস থাকতে পারে, পেশেন্টের কগনিশন প্রবলেম হতে পারে, এবং আমাদের প্রিক্লামশিয়া, ডিআইসি, অ্যানুরিয়ার ব্যাপারে এই সময় একটু সতর্ক থাকাটা জরুরি। এই ছিল আমাদের মোটামুটি আজকে পড়ালেখা। আমরা যা কিছু পড়ালেখা ছিল আমাদের ক্লিনিকালে, আমরা আমাদের পড়ালেখাটা শেষ করতে পেরেছি। এখন আমরা যা আলোচনা করেছি আপনারা বুঝেছেন কিনা? বুঝতে পেরেছেন? কথা বলতে হবে আমার সাথে। দেখি ডাক্তার রিপা, বোঝা গেছে আপু? ডাক্তার রেশমা? আপু আমি ক্লাস করতে পারিনি, আমার কারেন্ট ছিল না, পরে হচ্ছে ওয়াইফাই চলে গেছিল, মাত্র আবার ঢুকছি। আচ্ছা, ডাক্তার রিমা মোহন্ত, বোঝা গেছে? জি আপু বুঝেছি, আশা করি ক্লাসে কোনো সমস্যা হলে আচ্ছা, জানাবো। মূল বিষয়টা আমি আপনাদেরকে আলাদা করে ক্লিনিক্যাল ক্লাস ছিল না, কিন্তু ক্লিনিক্যালে যেহেতু একটা আলাদা পোর্শন আছে, এই জন্য আপনাদেরকে এক্সট্রা এই দুইটা ক্লাস দিলাম। আশা করি এর বাইরে এখন যখন করতে যাবেন ক্লিনিক্যাল কোশ্চেনগুলো অথবা রিকল যখন সলভ করবেন, দেখবেন যে এর বাইরে তেমন আর কোশ্চেন নাই, এগুলাই মোটামুটি রিভিশন দিলে হয়ে যাবে। আপনাদেরকে এই জিনিসগুলো পড়ানোর পরে আমার নিজের মানে একটা মানসিক প্রশান্তির জায়গা বা একটা এক্সট্রা কনফিডেন্সের জায়গা, যে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আপনাদের সাথে আমি একটু ডিসকাস করেছি, এই টাইপের কোশ্চেনগুলো আছে, কিছু মানে প্র্যাকটিস কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন। মূল বিষয়টুকু আলোচনা হয়ে গেছে। তো এর মধ্যে এই যে ডাটা ইন্টারপ্রিটেশন বলেন, এপিডেমিওলজি বলেন, ওভারঅল সবকিছু মিলাই এই জিনিসগুলো, এই কারণে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে আর কি পড়াই দেওয়া। আমরা এরপরের দিন আপনাদের সাথে আরেকটা ক্লাস নিব আমি সিটিজি এবং ইউরোডাইনামিক্স এর উপরে। সিটিজি আর ইউরোডাইনামিক্স নিয়ে পড়ালে মোটামুটি আমাদের আর কোনো কিছু তেমন বাকি থাকবে না।
এই হলো বিষয়। তো আপনারা যদি সবাই বুঝতে পারেন আর যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমার মনে হয় আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি।